আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। মেলটি পাঠিয়েছেন এমডি নুরুন নবী। ঘটনাটি আমাদের ভার্সিটি লাইফের ঘটনা এবং ঘটেছিল আমার খুব কাছের বন্ধু মামুনের সাথে। আমি ঘটনার পর ও যেভাবে বলেছিল ঠিক সেভাবে লিখে দেওয়ার চেষ্টা করলাম। বাইরে এসে একটা সিগারেট ধরালো মামুন। একগাল ধোয়া ছেড়ে গায়ের চাদরটা দিয়ে কান মাথা ভালো করে ঢেকে নেয়। আশেপাশে কোনো রিক্সা চোখে পড়ছে না। রাত এমন কিছু বেশি হয়নি, মাত্র 10:30 বাজে। তবে মফস্বল শহরে শীতে রাত 10:30 মানেই গভীর রাত। এদিক সেদিক তাকিয়ে হলের উদ্দেশ্যে পা বাড়ায় মামুন। দূরত্ব এমন কিছু নয়, হেঁটে যাওয়া যায়, তবে শীতের মধ্যে এটুকু কষ্ট করতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু কি আর করা, চারিদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা। এবছর শীতটাও বড্ড জাঁকিয়ে পড়ছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসের বড় বড় গাছগুলো দেখে কেমন যেন গা ছমছম করে ওঠে। নিজের মনেই হেসে ওঠে মামুন। কত সহজেই না মানুষ ভয় পায়। কিছু দূর এগোতেই পেছন থেকে ভেসে আসা একটা টুনটুন শব্দে মামুন পেছনে ফিরল এবং ঘাড় ফিরিয়ে দেখল যে কুয়াশার চাদর ছিঁড়ে একজন রিকশা এগিয়ে আসছে। চোখ কুচকে তাকিয়ে থাকে মামুন। রিকশাটা খালি। কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে রিকশাটা। ও যেমন রিকশা খুঁজছিল, রিকশাওয়ালাটিও মনে হয় সওয়ারের সন্ধানে ছিল। এত রাতে একজন রেডিমেড যাত্রী পেয়ে নিশ্চয়ই সেও আনন্দিত। উঠে বসতেই প্যারেলাল চালায় রিকশাওয়ালা। কোথায় যাবে সেটিও জিজ্ঞেস করেনি। আয়েশ করে মামুন আরেকটি সিগারেট ঝোলায় ঠোঁটে, কিন্তু বারবার চেষ্টা করলেও লাইটারটি সাড়া দেয় না। তোমার কাছে ম্যাচ আছে? রিকশাওয়ালাকে মামুন প্রশ্ন করল। জবাব না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে প্যাডেল চালিয়ে যায় রিকশাওয়ালা। গলাটা একটু উঁচিয়ে এবার আবারও একই প্রশ্ন করল, কিন্তু আবারও কোনো উত্তর নেই। কালা নাকি? সিগারেটটা প্যাকেটে ভরতে ভরতে চিন্তা করে একটু পরে রুমে গিয়ে কফির সাথে সিগারেট, শীতের মধ্যে কি একটা আর কি চাই। বড্ড চায়ের তেষ্টা পেয়েছে। আজকে সুমনদের রুমে দারুণ আড্ডা জমে উঠছিল, কিন্তু এক পর্যায়ে মেজাজ খারাপ করে উঠে আসতে হয়েছে মামুনকে। তাই আড্ডায় চরল লোভনীয় অংশটি অর্থাৎ চা না খেয়েই সুমনের হল ছেড়ে বেরিয়ে পড়ে মামুন। অন্যান্য দিনের মতো আজও প্রেম, রোম্যান্স, রাজনীতি, ক্রিকেট এসব নিয়ে উদ্দেশ্যহীন আলোচনা হচ্ছিল। নানা বিষয় ঘুরে কিভাবে যেন জমজমাট আড্ডাটা ভূতের গল্পে গিয়ে ঠেকল। এরপর দেখা গেল সেখানে উপস্থিত সবারই নিজের না হয় ঘনিষ্ঠ কারো প্রত্যক্ষ বা পরোক্ষ ভূতের অভিজ্ঞতা আছে। তার মানে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই 21 শতকের তরুণরাও বিনা দ্বিধায় ভূতের অস্তিত্ব স্বীকার করছে। শুধু তাই নয়, নিজেরাও ভূত দেখেছে বলে দাবি করছে। এরপর মামুনের পক্ষে আর ধৈর্য ধারণ করা সম্ভব হয়নি। বিজ্ঞানের যুগে এ ধরনের অবৈজ্ঞানিক ঘটনা তার আলোচনার প্রবৃত্তি হয়নি। এজন্যই আড্ডার মাঝ পথে এসে প্রস্থান করে। একটা ঝাঁকুনিতে চিন্তার সুতাটা ছিঁড়ে যায়। একটা গর্তে রিকশার চাকা পড়লে এই বিপত্তি। কিন্তু কোথায় নিয়ে এসছে রিকশাওয়ালা? এটা তো মামুনের হলের একেবারে উল্টো, ইউনিভার্সিটির লাগোয়া গোরস্থান এলাকায়। চরম বিরক্তি নিয়ে রিকশাওয়ালার দিকে তাকায় মামুন, কিন্তু বেটা এমনভাবে চাদরে মাথা ঢেকে রেখেছে, চেহারা দেখার সাধ্য নেই। আমি যাব মুসলিম হলে, আর তুমি এটা কোথায় নিয়ে আসলা? বিরক্তি নিয়েই কথাগুলো বলে মামুন, কিন্তু রিকশাওয়ালার এতে কোনো ভাবান্তর নেই। আচমকা চমকে দিয়ে অদ্ভুত ফ্যাসফ্যাসে গলায় বলে ওঠে, রিকশা আর যাইব না স্যার, সামনের চাক্কা বইয়া গেছে। বাহায় তো একেবারে সোনার সোহাগা, উল্টো রাস্তায় এনে এখন রিকশা যাবে না, মানে পুরো ডাবল পথ হাঁটতে হবে আমাকে। রাগের চোটে গলা চড়িয়ে কথাগুলো বলে মামুন, কিন্তু এতেও রিকশাওয়ালার কোনো ভাবান্তর নেই। প্রচন্ড বিরক্তি নিয়ে উল্টো মুখ হাঁটা শুরু করলো মামুন। স্যার ভাড়াটা দিবেন না? রিকশাওয়ালার অস্বস্তিকর ফ্যাকাশে কণ্ঠস্বরে মামুন সংবাদ ফিরে পায়। পকেট হাতড়ে খুচরো টাকা বের করে, কিন্তু এ কি? ভুসভুসে কালো চাদরের আড়াল থেকে বেরিয়ে আসে একটি অপার্থিব হাত। সাদা সাদা অস্বাভাবিক বড় আঙুলের ডগায় কালচে বাঁকানো বড় বড় নখ, আর হাতের তালুতে
একগুচ্ছ লোম। মাত্র কয়েক ফুট দূর থেকে রিকশাওয়ালার অস্বাভাবিক হাঁটতে দেখে নিজের চোখকে দেখেও বিশ্বাস করতে চায় না। কোনো কথা না বলে কোনো রকমে মাথা ঠান্ডা রেখে ভুতুরে হাতে টাকা তুলে দিয়ে জোরে পা চালায় মামুন। যত দ্রুত সম্ভব ওই এলাকা ছেড়ে যাওয়ার একটা তীব্র তাগিদ অনুভব করে। এই বিভীষিকাময় স্মৃতি থেকে যত দূরে যাওয়া যায় ততই মঙ্গল। হাঁটতে হাঁটতে নিজের মনে একটু আগে ঘটে যাওয়া ঘটনাটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করে মামুন। তার যুক্তিবাদী মন কিছুতেই ওই অলৌকিক কিংবা ভুতুরে কোনো কিছুর অস্তিত্ব মেনে নিতে রাজি নয়। অথচ মনের আরেকটি অংশ এখনো একটু আগে ঘটে যাওয়া ঘটনার আকস্মিকতা এবং অস্বাভাবিকতায় আচ্ছন্ন। নিজের মনে একে একে যুক্তি সাজাতে থাকে মামুন। প্রথমত সে রিকশাওয়ালাকে বলেনি কোথায় যাবে, তাই রিকশাওয়ালা তাকে ক্যাম্পাসের শেষ প্রান্তে গোরস্থানের কাছে নিয়ে ওই নির্জন স্থানে নিয়ে যায়। অন্যমনস্ক ছিল বলে মামুন সে বিষয়টা লক্ষ্য করেনি। আর রিকশাওয়ালাটি নিশ্চয়ই সেতী বা হরমোনজনিত কোনো জটিল রোগে আক্রান্ত, তাই তার হাতটি এমন অস্বাভাবিক ফ্যাকাশে সাদা। এই রোগের প্রভাবেই হাতের তালুতে অস্বাভাবিকভাবে লোম গজিয়েছে, নখগুলো হয়ে গেছে একেবারে কালচে। নিজের মতো ব্যাখ্যা দাঁড় করিয়ে কিছুটা স্বস্তি পায় মামুন। আচমকা বাঁশির শব্দ। একজন টহল পুলিশ পথ আটকায়। কিছুদিন আগে ক্যাম্পাসে দুটি ছাত্র সংগঠনের মধ্যে মারামারির পরে ক্যাম্পাসে টহল জোরদার করা হয়েছে। বাইরের সন্ত্রাসীদের আনাগোনা ঠেকাতে রাতের বেলা সন্দেহজনক কাউকে দেখলেই পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। কখনো কিছুটা জিজ্ঞাসাবাদও করা হয়। আইডি কার্ড? মামুনের সামনে হাত বাড়ালো টহল পুলিশ। কিন্তু একটু আগে দেখা রিকশাওয়ালার ভুতুরে হাতটি আবার তার সামনে হাজির। এবার হাতের মালিক টহল পুলিশ। এরপর আর নিজেকে ধরে রাখা সম্ভব হয় না মামুনের পক্ষে। অমানসিক আতঙ্কে ছুটতে থাকে। অনেকদিন এভাবে দৌড়ানো হয়নি। কিছু দূর যাওয়ার পরেই বুকের ভেতর কেমন করতে থাকে, তলপেটে একটা খিঁচ ধরে যায়। বাতাসের অভাবে ফুসফুসটি যেন কেটে যাবে। এসব অগ্রাহ্য করে প্রাণপণে ছুটতে থাকে মামুন। একসময় দম বন্ধ হয়ে যায়, রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায়। এই অবস্থায় কিছুটা স্বস্তি বোধ করে সে, কারণ ইতিমধ্যে ক্যাম্পাসের নির্জন এলাকাটি ছেড়ে একটি হলের সামনে এসে পড়ছে। এভাবে রাস্তায় পড়ে যেতে দেখে তাড়াহুড়ো করে সলোমন হলের গার্ড আকরাম আলী এগিয়ে আসে। হলের সিঁড়িতে মামুনকে বসিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয় মামুন। সংক্ষেপে আকরামকে জানায় একটু আগের অভিজ্ঞতার কথা। তার কথায় হেসে উড়ে দেয় আকরাম। কি যে কম, এমন হাত মানুষের হয়? আপনি নিশ্চয়ই ভুল দেখছেন। ভালো করে চাইয়া দেখেন তো আমার হাতটা কেমন। সাদা সাদা বড় বড় আঙুল, কালচে পাকানো বড় বড় নখ, আর তালুতে অস্বাভাবিক একগোছ কালো লোম সহ হাতটি দেখে মামুনের সামনে বাড়িয়ে ধরে আকরাম। হাত দেখে কাচের গ্লাসটি নিচে পড়ে যায়। তার আগে অবশ্য জ্ঞান হারিয়ে মাটিতে ঢলে পড়ে মামুন। হলের আমাদের আরেক বন্ধু সুমন যখন হল থেকে বের হয় তখন সে মামুনকে পড়ে থাকতে দেখে এবং মামুনকে পড়ে থাকতে দেখে সে হলে নিয়ে আসে এবং পরবর্তীতে মামুনের জ্ঞান ফিরলে তার মুখ থেকে আমরা এই ঘটনা শুনি। উল্লেখ্য, মামুনকে পড়ে থাকতে দেখা গেছে একদম হলের সামনেই মাঠের মাঝখানে। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এটি যখন ঘটেছে তখন সময়টি ছিল 1969 কি 70, আমাদের মহান মুক্তিযুদ্ধের আগের ঘটনা। ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার যারা আত্মীয় স্বজন আছেন মুরব্বী তাদের মুখ থেকে। ঘটনাটির স্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার খরসতি গ্রামে। ওই গ্রামের খুবই দরিদ্র কৃষক পরিবারের মেয়ে সখিনা। বয়স 9 থেকে 10 বছর হবে। পরিবারের মা, বাবা ও একমাত্র ছোট ভাই আব্দুর রহিমকে নিয়েই এই দারিদ্র্যের মধ্যেও ভালোই চলে যাচ্ছিল তাদের। সখিনার শখ ছিল হাঁস মুরগি ও ছাগল পালা। হাঁস মুরগি ও ছাগলের ঘর ছিল আলাদা আলাদা করে। প্রতিদিন সন্ধ্যায় সেগুলো গুনে গুনে ওগুলোর মধ্যে রেখে দিত। যে মুরগিগুলো সখিনার ছিল এর মধ্যে একটা মুরগি ছিল একটু ভিন্ন রকমের, কারণ
সেটি তার নিজের খোপে থাকতে পছন্দ না করে রাতের বেলা সে গাছের ডালে বসে থাকতে পছন্দ করত। এরকম অনেক মুরগি দেখা যায় যারা নিজের ঘরে না থেকে গাছের ডালে থাকে। তাই মাঝে মধ্যেই একটি লম্বা লাঠি দিয়ে সেটিকে মৃদু আঘাত করে নামিয়ে আনত সখিনা। যেহেতু মাঝে মধ্যেই এটা হতো, তাই এই কাজ করার জন্য মাঝে মাঝে সন্ধ্যার পর তার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে সেই লম্বা লাঠি ও একটি হারিকেন নিয়ে বের হতো। আশেপাশের মাঝারি সাইজের নির্দিষ্ট কয়েকটি গাছের ডালেই পাওয়া যেত সেই মুরগিটাকে। একদিন সন্ধ্যায় সখিনা দেখে তার সেই মুরগিটি এখনো ফেরেনি। তাই বিরক্ত হয়ে সেই কাজ করতে বের হয়ে যায় আব্দুর রহিমকে নিয়ে। কিন্তু সমস্যা দেখা দিল, এবার আর সেই নির্দিষ্ট গাছগুলোর ডালে মুরগিটাকে পাওয়া যাচ্ছে না। তাই খুঁজতে খুঁজতে বাসা থেকে একটু দূরে একটা গাছের ডালে মুরগিটিকে পাওয়া গেল। যথারীতি ওটাকে নামানোর জন্য লম্বা লাঠি দিয়ে খোঁচা দেবার চেষ্টা করছিল, কিন্তু আজকে আর মুরগিটিকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। মুরগিটি মাঝে মাঝেই এই ডাল থেকে ওই ডাল চলে যাচ্ছিল, কিন্তু নিচে নামছে না। সখিনা এবং আব্দুর রহিম দুজনই খুব বিরক্ত। সখিনা মাঝে মাঝে বলছিল যে তোকে আর বেশি দিন বাঁচিয়ে রাখা যাবে না, তোকে বিক্রি করে দিব, না হলে জবাই করে খেয়ে ফেলবো, তুই খুব ঝামেলা করিস, এভাবে তোকে আর রাখবো না। তো এরকম সখিনা বলছিল, জোরে জোরেই বলছিল। সখিনা ও আব্দুর রহিম হঠাৎ স্পষ্ট একটি বিষয় দেখতে পায়। সখিনা ও আব্দুর রহিম দেখে যে মানুষের মতো কিছু একটা গাছের মাথা থেকে টিকটিকির মতো মাথা নিচু আর পা উঁচু গাছ বেয়ে বেয়ে নিচের দিকে নেমে আসছে, এবং খুব দ্রুত সেটা নেমে মুরগিটিকে খপ করে ধরে আবার একইভাবে গাছের মাথার উপরে উঠে মিলিয়ে গেল। ওরা মারাত্মক ভয় পেয়ে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে যায় আর সবাইকে বিষয়টা খুলে বলে। কিন্তু সবাই এই বিষয়টিকে আমলে নেয় না। কেন আমলে নেয় না? কারণ হচ্ছে যে গ্রামে অনেক ধরনের প্রাণী থাকে যেগুলো হাঁস মুরগি খেয়ে থাকে। এর মধ্যে গন্ধগোকুল বা খাটাস এগুলো অন্যতম। সবাই বলে যে তোরা এই জিনিসটাকেই দেখেছিস, এগুলো কোনো ভূতপ্রেত না, অন্য কিছু না, খাটাস বা গন্ধগোকুল এগুলোই হবে। যেহেতু ওরা দুজনই বাচ্চা কাচ্চা ছিল, তাই বাচ্চা কাচ্চাদের কথা কেউ পাত্তা দেয় না। এর ঠিক কয়েকদিন পর ঘটে আরেকটি ঘটনা। সন্ধ্যায় সখিনার একটা ছাগলকে পাওয়া যাচ্ছিল না। সাধারণত ছাগল বাড়িতেই ফিরে আসতো, কারণ ছাগল বাধা থাকতো, কখনো বাধা না থাকলেও সেটা বাড়িতে ফিরে আসতো। যেহেতু ছাগলকে পাওয়া যাচ্ছিল না, তাই ছাগলকে খুঁজতে আবার ছোট ভাই আব্দুর রহিমকে নিয়ে হাতে হারিকেন নিয়ে বের হয়। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না ছাগলকে। ছাগলের একটা নাম রেখেছিল সখিনা, যদিও বা সেই নামটি কি এটি আমি জানতে পারিনি, বা আমি যাদের কাছ থেকে শুনেছি, আমাদের যারা পরিচিত মুরব্বী ওনারাও বলতে পারেননি। সখিনা যখন ছাগলটির নাম ধরে ডাকছিল, অনেক দূর থেকে ছাগলের শব্দ ভেসে আসছিল, কারণ সখিনা তার ওই ছাগলের ডাকটি শনাক্ত করতে পারত। সখিনার কানে যতটুকু আওয়াজ আসে তাতে বুঝতে পারে বাড়ি থেকে অনেক দূরের একটি উঁচু ভিটা থেকে ছাগলের মৃদু ডাকের শব্দ ভেসে আসছে, এবং এটাই তার কাছে মনে হচ্ছিল। আব্দুর রহিমও বলে, হ্যাঁ ঠিক ঠিক ওই উঁচু ভিটার ওই দিক থেকেই ছাগলের শব্দটি আসছে। তখন ওরা দুজন ওদিকে চলে যায়। এখানে বলে রাখা ভালো যে ওদের বাড়ি থেকে একটু দূরে যে উঁচু ভিটাটি রয়েছিল, এটি আসলে ছিল একটি শ্মশান।
বর্ষাকালে যখন সব দিক পানিতে তলিয়ে যায়, তখনই আশেপাশের কয়েকটি গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা লাশ পোড়ানোর জন্য এটা ব্যবহার করে। আর যখন শুকনোর সময় থাকে তখন এটা ব্যবহার করে না, নদীর পাড়ে লাশ পোড়ানোর জন্য নিয়ে যায়। তখন ছিল শীতের সময়, তাই চারদিকে শুকনো ছিল। আর ওদের বাবা সেদিন বাড়িতে আসতে কিছুটা দেরি করছিল বলে 2 ভাই বোন নিজেরাই সাহস করে চলে যায় সেই ভিটায়। সেই ভিটায় কিছু বড় গাছ ছিল এবং বেশ কিছু ঝোড় চাপ এগুলোও ছিল। গাছগুলো পার হয়ে ওরা যখন মূল ভিটায় গেল, তখন আর কোনো ছাগলের শব্দ পাওয়া যাচ্ছিল না, শুধু ছিল চারদিক থেকে ঝিঝি পোকার ডাক। সহিনা তখন ছাগলটির নাম ধরে আবারও ডাকে। সাধারণত সখিনা আগে দেখতো যে ছাগলটির নাম ধরে যদি সখিনা ডাকে, ছাগলটি উত্তর নেয় এবং ছাগল যেভাবে শব্দ করে সেভাবে শব্দ করে সে উত্তর নেয়। সখিনা যখন কয়েকবার ছাগলটিকে ডাক দেয়, তখন আবারও ছাগলের শব্দ তাদের কানে ভেসে আসে, কিন্তু এবার মনে হয় যে ছাগলের শব্দটি ঠিক মাটির উপর হচ্ছে না, মাটির উপর থেকে উঁচুতে, মনে হচ্ছে গাছের আগা থেকে এই শব্দটি ভেসে আসছে। তখন ওরা যখন আবারও ছাগলটির নাম ধরে ডাক দেয়, তখন এক পাশ থেকে ছাগলের শব্দ আসে। ওরা দেখে একটি লম্বা গাছের দিক থেকে শব্দটি আসছে। সখিনা এবং আব্দুর রহিম হাতে হারিকেন নিয়ে সেই গাছটির দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে উপর দিকে তাকিয়ে কোনো ছাগল দেখতে পায় না। আবারও ডাক দেয়। তখন মনে হলো যে যেই জায়গা থেকে একটু আগে ওরা সরে এসেছে সেই দিকে গাছ রয়েছে, সেই গাছের উপর থেকে শব্দ আসছে। ওরা সেদিকে চলেছে, গিয়ে উপর দিকে তাকিয়েও কোনো ছাগল দেখতে পায় না। তখন আবারও ছাগলটির নাম ধরে সখিনা ডাক দেয়। এবারে ডাকেও ছাগলটি উত্তর নেয় তার মতো করে শব্দ করে, কিন্তু মনে হচ্ছিল অন্য আরেকটি গাছ থেকে সেই শব্দ ভেসে আসছে। তার মানে হচ্ছে ছাগলটির শব্দ সরে সরে যাচ্ছিল, একই জায়গায় ছিল না। এবার যখন তার একটি গাছ শনাক্ত করে সেই গাছের নিচে গিয়ে উপর দিকে তাকায়, এবার ছাগলের দেখা পায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে ছাগলটি ওই গাছের অনেক উঁচু একটি ডালে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে, কারণ ছাগল তো গাছের ডালে আসলে দাঁড়িয়ে থাকতে পারে না। এখন প্রশ্ন হলো, ছাগল এই গাছে উঠল কিভাবে? ওঠার তো কোনো সম্ভাবনাই নেই। আর ডালের উপর যে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে মাত্র ও ডালের উপর দাঁড়িয়েছে, কেউ ধরে ওকে দাঁড় করিয়ে দিয়েছে এবং এখনই পড়ে যাবে এমন মনে হচ্ছে। চাঁদের আলোয় হঠাৎ দেখে সেই ছাগলটিকে ধরতে সেই মানুষের মতো অদ্ভুত প্রাণীটি নেমে আসছে। ছাগলটি ভয়ে ডাল থেকে লাফ দেয়, লাফ দিয়েই ছাগল মারাত্মক আহত হয়। কিন্তু সখিনা এবং আব্দুর রহিম দেখে মানুষের মতো সেই অদ্ভুত প্রাণী মাথা নিচে এবং পা উপরে টিকটিকির মতো করে গাছ থেকে মাটিতে নেমে আসছে। সখিনা এবং আব্দুর রহিম ছাগলের চিন্তা বাদ দিয়ে ওরা ভয়ে দুজনই বাড়ির দিকে দৌড় দেয়। ততক্ষণে ওদের বাবা বাড়িতে ফিরে এসেছিল। যখনই শোনে যে ওই শ্মশানের ওইদিকে ওই ঘটনা ঘটেছে, তখনই ওর বাবা বলে, তোরা ওদিকে কেন গিয়েছিস? ওদিকে রাত্রেবেলা যাওয়াটা তোদের মোটেও উচিত হয়নি। তখন সখিনা ও আব্দুর রহিমের বাবা আশপাশ থেকে আরো কয়েকজন লোককে ডেকে নিয়ে, হাতে টর্চ লাইট নিয়ে, কারো হাতে মশাল ছিল, কারো হাতে হারিকেন ছিল, তারা ওই শ্মশানের দিকে যায়। আব্দুর রহিম ও সখিনাও যায়। তারা সেখানে গিয়ে একটা অদ্ভুত ঘটনা দেখে।
ঘটনা তো না, মানে বিষয় দেখে, লক্ষ্য করে। তারা দেখে যে ছাগলটি তারা রেখে এসেছিল, সেই ছাগলটির মাথা নেই, এবং মনে হচ্ছিল যে ছাগলের বুক চিরে কেউ ভেতরের হৃৎপিণ্ডটা নিয়ে গেছে। চারদিকে রক্ত আর রক্ত। ছাগলের মাথা এবং হৃৎপিণ্ডবিহীন দেহ তারা দেখে এক একজন এক এক রকমের মন্তব্য করে। কেউ কেউ বলে এটা হচ্ছে একটা পিচাস, শুদ্ধ বাংলা যেটাকে পিশাচ বলা হয়, যে এটা কোনো পিচাসের কাজ। কেউ কেউ বলে না, ওরা বাচ্চা মানুষ, ওরা ভুল দেখেছে, এটা হয়তো বা কোনো মেছো ভাগ বা এই টাইপের কিছু হবে, এরকম কিছু না। কিন্তু গ্রামবাসী একটা বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে যে ওখানে যে পায়ের ছাপ দেখতে পায়, এই ছাপটির আসলে মানুষের মতোই পা, কিন্তু পায়ের যে ছাপটি ছিল সেটির আকার মানুষের যে স্বাভাবিক রকমের পা থাকে তার থেকে বেশ বড়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, পায়ের ছাপ যেখানে ছিল তার সামনে হাতের ছাপও ছিল। তার মানে হচ্ছে এই প্রাণীটি হাত পা উভয়কে নির্ভর করে চলাফেরা করে। এবং একটি লম্বা গাছের কাছে গিয়ে দেখে সেখানে রক্তের ছাপ রয়েছে। তার মানে হচ্ছে সত্যি কোনো প্রাণী ছাগলটির মাথা ছিঁড়ে নিয়ে এবং বুক চিরে হৃৎপিণ্ডটা বের করে নিয়ে গাছের উপরে চলে গেছে। গ্রামবাসী ফিরে এসে গ্রামের যে মেম্বার ছিলেন তাকে বিষয়টা বলে। তখন সিদ্ধান্ত হয় যে ওই শ্মশানে যে গাছগুলো আছে, ঝোড়ঝাপা আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সত্যি সেটা করা হয়। কিন্তু গ্রামের কেউ কেউ মনে করেছিল এটি আসলে কোনো হিংস্র প্রাণীর কাজ নয়, এটি পিশাচের কাজ। অদ্ভুত ব্যাপার হচ্ছে, গ্রামের কোনো বয়স্ক মানুষ ওই অদ্ভুত প্রাণীটিকে দেখেনি, কিন্তু সখিনা ও আব্দুর রহিমের মতো কিছু বাচ্চা কাচ্চা রাতের বেলায় অদ্ভুত প্রাণীটিকে দেখেছে। কিন্তু কোনো বড় মানুষ এটিকে দেখেনি। এটি একটি রহস্য, যে এটি যদি সত্যি কোনো প্রাণী হতো তাহলে সবার চোখেই সেটা ধরা পড়ত। কেন শুধু বাচ্চা কাচ্চারাই সেটাকে দেখেছে, কেন বড়দের সামনে ধরা দেয়নি? এই রহস্যটি আজও রয়ে গেছে। কিন্তু একজন ভালো আলেম, উনি পরবর্তীতে এটা নিয়ে অ্যানালাইসিস করে বলেছিলেন, সত্যি এটা একটা পিশাচ, এটি কোনো প্রাণী নয়। আজকে যে ঘটনাটি পাঠালাম সেটি আমার ব্যক্তিগত অনুসন্ধান এবং অভিজ্ঞতার ভিত্তিতে। পদ্মার পাড়ে স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে মাছ মারতে যায় যারা, তাদের কথা শুনলে পিলে চমকে যায়। কয়েকজনের সাথে মুখোমুখি সাক্ষাতে কথা বলে জানতে পারি যে ভোর হবার খানিক আগে নাকি নদী মোহনায় প্রচুর মাছ পাওয়া যায়। এই লোভে স্থানীয় জেলেদের অনেক জেলেই ওই সময়টাকে বেছে নেয় মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছে তাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো একটা অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। ঘটনা খুবই সাধারণ। সবার প্রথমে যার সাথে কথা হলো তার নাম তৈয়ব মাঝি। নিজের ভাইপো হাসানকে সাথে নিয়ে এক রাতে তিনি মাছ ধরতে বের হন। রাত ৩টার দিকে হঠাৎ করে নদীতে বাতাস একেবারে থেমে পড়ে। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তিনি হাসানকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে গিয়েছিলেন। হঠাৎ তারা উভয়ই লক্ষ্য করলেন তাদের থেকে প্রায় মাইল খানেক সামনে একটা যাত্রী নৌকা যাচ্ছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো, কারণ নৌকার উপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি দেখা যায়।
অনেকটা নীলচে আভা বের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়তে পারে, এই ভেবে তৈয়ব দ্রুত বৈঠা বেয়ে হাসানের সাহায্যে ওই নৌকার পাশে চলে যায়। নৌকার ভেতরে উকি দিয়ে চমকে উঠলেন তৈয়ব। নৌকার কোনো মাঝি নেই। তার চেয়ে ভয়ঙ্কর হলো নৌকার পাটাতনে পড়ে আছে এক গাদা লাশ। পুরনো লাশ পচে গলে আছে। ছাউনের ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। তৈয়বের মুখ দিয়ে চিৎকার বেরিয়ে যায়। চাচাকে চিৎকার করতে দেখে বৈঠা ফেলে দ্রুত চাচার পাশে যান হাসান। দেখে চাচা মাথা ঘুরে পড়ে আছে। দৌড়ে গিয়ে কোনো মতে চাচার পতন ঠেকায় সে। সাথে সাথে মাথা উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকা ঠেকিয়েছিল। নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছে। ঠিক খানিক বাদই প্রচন্ড বাতাসে তাদের নৌকা ডুবো ডুবো হয়ে পড়ে। হাসান দক্ষ একজন ছেলে, ছোটবেলা থেকে নৌকা বেয়ে ওস্তাদ। কোনো মতো চাচাকে পাটাতনে শুইয়ে দিয়ে নৌকা টেনে ঘাটে লাগায়। তৈবালে টানা 1 সপ্তাহ কথা বলতে পারেননি। এমনকি রাতে মাছ ধরাই ছেড়ে দিয়েছিলেন উনি। ঘটনা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু শুধু তৈয়ব আলী নয়, আরো অনেক জেলের সাথেই হুবহু একই জিনিস ঘটেছে। পদ্মার চরে মাঝে মাঝেই জেলেরা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। প্রায় নৌকাডুবির ঘটনাও ঘটে। এর মধ্যে কি কোনো মিল আছে? আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে আজকে একটি ঘটনা শেয়ার করছি। আর যে ঘটনাটি আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি এটি একটি গ্রামের ঘটনা। আর এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার একজন প্রতিবেশীর কাছ থেকে। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি যার ঘটনা শেয়ার করছি তার নাম হচ্ছে সেলিম। আর উনি গ্রামের খুবই একজন ভালো মানুষ ছিলেন। উনি এখন জীবিত নেই, কিন্তু তার ঘটনাটি আমি আপনার সঙ্গে শেয়ার করছি রাসেল ভাই। ওনার যে বাড়িটা ছিল, সেই বাড়িটা ছিল আমাদের গ্রামেরই একদম শেষ প্রান্তে। একদমই মানে তারপরেই একটা নদী, নদীর পর চর, তারপরে অন্যান্য আর কি গ্রাম। তো উনি সাধারণত একজন দিনমজুর ছিলেন। উনি মাঝে মধ্যে মানুষের বাড়িতে কাজ করতেন, আবার মাঝে মধ্যে সেই যে ওনার বাড়ির পরে নদী ছিল, সেই নদী থেকে মাছ ধরতেন, মাছ ধরে বাজারে বিক্রি করতেন। তো এইসব করেই ওনার দিন চলে যাইত। সাধারণত রাসেল ভাই, এরকম ফ্যামিলিতে 3 বেলা ভরপেট খাওয়ার সৌভাগ্যটুকু মাঝে মাঝে হইতো না। যাই হোক, তার ছিল 2 সন্তান, একজন বড় ছেলে আর একটা হচ্ছে ছোট। আর যেই সময়ের ঘটনাটা আমি বলছি রাসেল ভাই, সেই সময়টা ওনার যে ছেলেটা ছিল তার বয়স আনুমানিক তখন 15 কি 16 ছিল, আর মেয়েটার বয়স 7-8 হবে আর কি। আর এই যে মেয়েটা ছিল তার নাম হচ্ছে সেলিনা, এবং সে খুবই শান্ত স্বভাবের একটা মেয়ে। একদিন রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত অনেক গভীর, আর সেরকম একটা জায়গায়, এরকম একটা চর বা গ্রামের শেষ মাথার একটা জায়গা এতটাই মানে নিস্তবতা হয়ে যায় যে আশেপাশের যেন অদ্ভুত রকমের কিছু শব্দ সেখানে শোনা যায়। কিন্তু রাসেল ভাই, এই শব্দগুলো তারা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তাদের কাছে এগুলো আর ভয় লাগে না, বা এগুলো নিয়ে তার আর কোনো কিছু মানে কি বলে, মানে ভয় ফিল হয় না। তো রাসেল ভাই, হঠাৎ করেই সেই লোকের যে মেয়ে ছিল সেলিনা, ওর রাত্রের বেলা ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গিয়েই সে শুনতে পারে কেউ যেন বিড়বিড় করে কিছু বলছে। কথাগুলো স্পষ্ট হচ্ছে না, সে বুঝতে পারতেছে না যে আসলে কে বলতেছে বা কি বলতেছে, কিন্তু সে স্পষ্টভাবে শুনতে পাচ্ছে কেউ একজন বিড়বিড় করে কিছু একটা বলছে। তো সেলিনা ভাবল হয়তো ঘুমের মধ্যে তার মা বা তার বাবা কথা বলছে। তো হঠাৎ করেই সে একটু কাছে গিয়ে দেখলেন, আর দেখেই
সে মানে এমন একটা দৃশ্য দেখলেন, যেই দৃশ্যটা তার আসলে দেখা উচিত ছিল না। সে দেখল তার মা বিড়বিড় করে কার সাথে জানি কথা বলছে। সেদিন তার বাবা মাছ ধরতে গিয়েছিল, রাত তেমন বেশি হয়নি, কিন্তু তার মা আনমনে কার সাথে জানি এমন একটা ভাষায় কথা বলতেছে, এমন একটা মানে সুরে কথা বলতেছে, যেন মনে হচ্ছে যে এই কথাগুলো আ তিনি বলতেছে না, অন্য কেউ আরকি তার দ্বারা বলাচ্ছে। তো এইরকম একটা দৃশ্যের পর সে আরকি তার মাকে ডাকেনি। সে কোনো কথা না বলে চুপচাপ সে তার মতো করে ঘুমিয়ে গেছে। পরদিন সকালবেলা সেই সেলিনা তার মাকে জিজ্ঞেস করে, "মা, তুমি আ রাত্রের বেলা কার সাথে জানি কথা বলতেছিলে বিড়বিড় করে?" তখন মা তাকে ধমক দিয়ে বলে, "হ্যাট! আমি কথা বলবো মানে? কি স্বপ্নে কি দেখিস না দেখিস?" তো এইটা তখন শোনার পর তার মা এবং তার বাবা, যে যার আমি কথা বলতেছি সেলিম, তো ওরা ২ জনেই তার মেয়ের উপর একটা সন্দেহ করে বসে যে আসলে তার মেয়ের কি হয়েছে, রাতের বেলা এলে কি বলে না বলে। অনেক টেনশনে তারা পড়ে যায় এবং পরদিন তারা দুজনেই কোনো কাজে না গিয়ে সেদিন সারাদিন রেস্ট করে, কারণ তারা রাত্রের বেলা আজকে তাদের মেয়েকে পাহারা দিবে। দেখবে যে তাদের মেয়ে আসলেই কোথায় যায় বা কি করে, হঠাৎ করে এই সমস্ত কি বলে। যাই হোক, রাসেল ভাই পরদিন রাত্রের বেলা বাবা এবং মা দেখে তাদের মেয়ে সেলিনা কার সাথে যেন মানে এমন সুরে কথা বলতেছে, এমন একটা ভাষায় কথা বলতেছে, যেই ভাষাটা বা যেই সুরটা তারা আগে কখনো শুনেনি, কারো মুখ থেকেও শুনেনি। কিন্তু আশ্চর্যজনক বিষয়টা হচ্ছে যে মানে হঠাৎ করেই এই যে সেলিনা যে ছিল বসে পড়ল। বসে পড়ে আবার কার সাথে যেন কি একটু কথা বলে আবার শুয়ে পড়ল। এই বিষয়টা দেখে তাদের মনে এত বড় একটা ভয় লাগলো যে তারা মানে সেখানে আর ঘুমাইতে পারেনি। সেই রাত্রে সারা রাত্র তারা তাদের মেয়েকে জেগে, জেগে পাহারা দিয়েছে। পরদিন সকালবেলা যখন তাদের মেয়েকে জিজ্ঞাসা করা হলো যে, "মা, রাত্রেবেলা তুমি কার সঙ্গে কথা বলতেছিলে?" কিন্তু কেউ কোনো কথাই তার সঙ্গে বলতে পারেনি, বা সেই মেয়েটা বলে যে, "তোমরা আমাকে বলতেছো, উল্টা আমি তো দেখতেছি তোমরা কার সঙ্গে যেন কথা বলতেছো রাত্রে।" তো এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা পড়ে যায় এবং তারা এটার একটা সলিউশন চেষ্টা করে যে আসলে এর পিছনের মূল কারণটা কি? কেনই বা আমার মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে? তখন সেই যে মাঝি ছিল সেলিম উদ্দিন, উনি ওই চর পেরিয়ে পরের গ্রামে যান। পরের গ্রামে গিয়ে একজন মসজিদের ইমাম আছে, যাকে উনি খুব বিশ্বাস করেন এবং সেই ইমামের পরামর্শে উনি আরকি কাজ করেন। তো ইমামকে যখন এই ভুল ঘটনাটা বলল, তখন ইমাম সাহেব বলল, "সেলিম, তুমি চিন্তা করো না। তোমার সঙ্গে আমি কোনো কিছু হতে দেব না। তুমি আজকে বাড়ি যাও। কালকে দিনের বেলা আমি সময় করে যাব তোমার বাড়ি।" যাই হোক, সেলিম ওনার নৌকা নিয়ে আবার ওনার বাড়ি ফেরেন এবং পরদিন সকালের জন্য অপেক্ষা করেন কখন হুজুর আসবে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই হুজুর আসলো। হুজুরের হাতে একটা টোপলা। টোপলা বলতে রাসেল ভাই একটা ব্যাগ আরকি। ব্যাগের মধ্যে কিছু জিনিসপাতি মনে হচ্ছে আসে এবং তার মানে মুখটা আজকে যেন কেমন একটা গম্ভীর একটা মুখ। অন্যদিন আরও অনেক দিন ওই হুজুর সেলিম সাহেবের বাড়ি এসেছেন, কিন্তু কখনো এরকম হয়নি। হাসি মুখে ছিলেন সবসময়। কিন্তু আজকে এরকম একটা অবস্থা দেখে সেলিম সাহেব ঘাবড়ে যান। উনি ভাবেন হয়তো তার মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে বা খারাপ কিছু হতে যাচ্ছে। তখন উনি ইমাম সাহেবকে বলেন যে, "ভাই, আমার মেয়েটার সঙ্গে কি হলো? আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দেন। আমার মেয়েটা ঘুমের মধ্যে কী সব আবোল-তাবোল বলে।" তো তখন ইমাম সাহেব বলে, "চিন্তা করার কোনো আ কারণ নাই। আ আপ আপ আ তুমি থামো। আজকে রাতটা আমি তোমার বাড়িতেই থাকবো এবং এটা পর্যবেক্ষণ করার চেষ্টা করব।" রাসেল ভাই তারা তাড়াতাড়ি খেয়ে-দেয়ে মেয়েকে শুইয়ে দিয়ে তারা অন্য রুমে আরকি
শুয়ে থাকার একটা ভান করে, যেন মেয়ে বুঝতে পারে যে তার বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, এইটার পর রাসেল ভাই রাত যখন 12টা বাজে তখন তারা শুনতে পারে তার মেয়ে আজকে কেমন যেন গোঙানি একটা শব্দ করছে। এমন একটা গোঙানি শব্দ, যেই শব্দটা মনে হচ্ছে যেন তাদের পুরো বাড়িটার নিচ থেকে কেউ একটা শব্দ করছে। কিন্তু তারা সেই শব্দটার খোঁজ না করে সরাসরি করে ইমাম সাহেব চলে গেলেন সেই যে সেলিনা নামের মেয়ে আছে তার রুমে, এবং গিয়ে দেখেন সেলিনা মেয়েটা আজকে বাড়িতে নেই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, চতুর্পাশে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। ইমাম সাহেব হুজুর তার হাতে থাকা যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা থেকে অদ্ভুত কিছু জিনিস বের করে একদম সেই বাড়ির উঠোনের মধ্যে বসে পড়ে। তার সামনে কয়েকটা মোমবাতি এবং সাদা রঙের কিছু একটা ধূসর মতন জিনিস পরে রাখা, এবং সে মুখ দিয়ে কি যেন কি শব্দ বলছে, মনে হচ্ছে কিছু মন্ত্র পড়ছে, এবং বলছে উত্তরে যাও, দক্ষিণে যাও, পশ্চিমে যাও, এরকম করে বিভিন্ন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এবং অবশেষে তিনি বলেন ধরে ফেলেছি। হঠাৎ করে ইমাম সাহেব বলে ধরে ফেলেছি। এই কথা বলার পর ইমাম সাহেব সেখান থেকে উঠে সরাসরি একটা শ্মশান ঘাটে চলে যান, এবং সেই শ্মশান ঘাটের একটা গাছের নিচে দেখেন ওই সেলিম সাহেবের মেয়ে সেলিনা সেখানে বসে আছে। কেমন যেন একটা অদ্ভুত রকমের শব্দ করছে, চুলগুলো এলোমেলো, মনে হচ্ছে তাকে কেউ উড়িয়ে নিয়ে এসেছে এখানে। আর যখনই ইমাম সাহেব সেলিনাকে ধরতে যাবে, আর ঠিক তখনই ইমাম সাহেবকে সজোরে সামন থেকে অদৃশ্য কোনো একটা শক্তি যেন খুব জোরে একটা আঘাত করল। ইমাম সাহেব মাটিতে পড়ে যায়। আর এটা দেখার পর সেখানে উপস্থিত যারা ছিল তারা সবাই অবাক হয়ে যায়। তারা সবাই ভয় পেয়ে যায় যে ইমাম সাহেব এত শক্তিশালী একটা মানুষ হওয়ার পরেও এনাকে কি একটা অদৃশ্য শক্তি এভাবে ফেলে দিল। কেউ সামনে যে এগিয়ে ইমাম সাহেবকে ধরবে সেই ধরার সাহসটুকু কেউ করতে পারছে না। এরপর হঠাৎ করেই ইমাম সাহেব একদম চোখ বদ্ধ করে দাঁড়িয়ে গেল। আর দাঁড়িয়ে যাওয়ার পর সেই সেলিনার একটা মাথার থেকে চুল টান মেরে তুলে ফেলল, এবং এই চুলটাকে তার আঙ্গুলের মধ্যে কয়েক পেঁচ দিয়ে ধরে থাকে। বলল, তুই যেই হোস না কেন, আমার কাছে তুই কিছুই না। এই নিষ্পাপ মেয়েটার সঙ্গে তুই কি করছিস? আমি তোকে শেষবারের মতো বলছি, তুই যদি 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে না চলে যাস, তাহলে তোর আমি এমন ক্ষতি করব যেই ক্ষতি তুই কোনোদিনও পুষিয়ে নিতে পারবি না। ইমাম সাহেবের মুখ থেকে এই কথাগুলো শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। ইমাম সাহেব কার সঙ্গে কথা বলছে, কি কথা বলছে? এরপরেই আসল ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারে সবাই দেখে সেই শ্মশান ঘাটের দিক থেকে ধোঁয়ার মধ্যে একটা সাদা অবয়ব ভেসে আসে, এবং সেই অবয়বটা ইমাম সাহেবের কাছে আকুতি মিনতি করা শুরু করে দেয়। ওই অবয়বটা বলে, আমাকে ছেড়ে দেন, আমার ভুল হয়েছে, আমি আর কখনোই ভুল করব না। কিন্তু ইমাম সাহেব কোনোভাবেই ছেড়ে দিচ্ছে না। ইমাম সাহেব বলছে, তুই আমাকে আঘাত করেছিস, আমি তোর শেষটা দেখেই ছাড়ব। আমি তোকে যেটা বলছি সেটা আগে কর, এই মেয়েটাকে আগে সুস্থ কর। এবং এরপরেই সেখানে থাকা সেলিনা ধপ করে মাটির মধ্যে শুয়ে পড়ে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। ইমাম সাহেব সেই চুলটা এবং সেলিনাকে নিয়ে বাড়ির মধ্যে চলে আসে। বাড়ির মধ্যে চলে আসার পর ইমাম সাহেব সেই যে চুলটা ছিল সেই চুলটা ওনার যে বসে থাকা সেখানে একটা ব্যাগ থেকে সুন্দর মোটা কালো রঙের সিপি মারা, এবং পুরো বোতলটা কেমন যেন একটা নীল রঙের ফ্যাকাশে রঙের, সেই বোতলের মধ্যে চুলটাকে ভরে ফেলে। আর ঠিক তখনই মনে হচ্ছে যেন আকাশ বাতাস ভেঙে ঝড় তুফান এসে সেলিম সাহেবের বাড়িটাকে উড়িয়ে নিয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব বলল, তুই যদি আর একটুও বাড়াবাড়ি করিস, আমি তোর শেষ দেখেই ছাড়ব। এরপর আরও চতুর্পাশ থেকে মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে হাউমাউ করে কান্না করছে। মনে হচ্ছে যেন ইমাম সাহেব কাউকে ওই বোতলটার মধ্যে বন্দি করে রেখেছে। এরপর ইমাম সাহেব বলেন, আমি তোকে ছাড়তে পারবো না, আমি তোকে এমন শাস্তি দেব
যেই শাস্তির ফলে তুই আর কখনো কারো ক্ষতি করার সাহসটুকু পাবি না। এরপর ইমাম সাহেব সবাইকে, উপস্থিত সবাইকে বলে, সবাই একটা বিশাল বড় গর্ত খুঁড়ুন। এবং বিশাল বড় একটা গর্ত খোঁড়ার পর তার সাথে যে কি বলে চুলটা ছিল, সেই চুলটা নিয়ে বোতলটার মুখ একটু খোলা রেখে সেই বোতলটার ভিতরে আগুন ধরিয়ে দিয়ে সেই যে গর্তটা খুঁড়েছিল সেই গর্তটার মধ্যে দিয়ে একদম সাথে সাথে মাটি চাপা দিয়ে দেয় সেখানে। এই মাটিটা চাপা দেওয়ার পর যেন মনে হচ্ছে চারপাশটা দুমড়ে মুচড়ে ভেঙে একদম নিস্তেজ হয়ে গেল সব কিছু। পরিবেশ একদম ঠান্ডা, আকাশ থেকে মনে হচ্ছে রহমতের একটা বাতাস পড়ল সেই বাড়ির মধ্যে। তার কিছুক্ষণ পরেই সেলিনা জ্ঞান ফিরে সে এত মানুষ দেখে ঘাবড়ে যায়, বলে যে এখানে এত মানুষ কিভাবে আসলো, আমার কি হয়েছে, আমার বাড়িতে কি হয়েছে। সে এমন একটা অবস্থা, সে কোনো কিছুই বুঝতে পারতেছে না। এরপর ইমাম সাহেব বলে, তোমার কিছু হয়নি, তুমি যাও, ঘুমাতে যাও। এবং ইমাম সাহেব সেদিন সেখানে সেই বাড়িতে 2টা তাবিজ 2 কোণার মধ্যে পুঁতে রেখে সেলিম সাহেবকে নিয়ে রওনা দেন তার নিজের বাড়ির উদ্দেশ্যে। আসার সময় সেলিম সাহেব তাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি করলেন, আমি তো কিছু বুঝতে পারলাম না, আমাকে একটু বলুন, আমার শুনতে ইচ্ছা করতেছে। তখন ইমাম সাহেব বলে, তোমার বাড়িতে একটা নরপিশাচ ভর করেছে, যে পিশাচটা তোমার সুখের সংসারকে তছনছ করে দিত, কিন্তু আল্লাহর রহমতে আমি তাকে ধরতে পেরেছি এবং তাকে আমি ধ্বংস করে দিয়েছি। আমি আশা করি তোমার পরিবারের উপর সে আর কখনো নজর দিবে না, কারণ আমি তার বংশ ধ্বংস করে দিয়েছি। যদি কোনো দিন কোনোভাবে তার কোনো শাখা পোশাকাই বাড়ির দিকে আসে, আমি সেটাকেও ধ্বংস করে দেব, তুমি টেনশন করো না। আর আমার মনে হচ্ছে না সে এই পরে আসতে পারবে বা আসবে, এরকম কিছু মনে হচ্ছে না। যাই হোক, রাসেল ভাই এরপর থেকে ওই সেলিম সাহেবের বাড়ির আশেপাশে এখন অনেক বাড়ি হয়েছে, অনেক বাড়ি আছে। এখন জায়গাটা ওই রকম হন্টেড না, ভালো একটা জায়গা। তো এটাই ছিল ঘটনা। রাসেল ভাই, যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। যার কথা, যার ঘটনা শেয়ার করব, আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে ঘটনাটাকে নিবেন, এটা আপনাদের উপর, আমি আপনাদের উপর ন্যস্ত করে দিচ্ছি। শুধুমাত্র ঘটনা হিসাবেই নেবেন, এবং এই ঘটনাটা আসলে বর্তমান কালের সময়ের সাথে কোনোভাবেই ম্যাচ করে না। চারেনি মঞ্জুশ্রী অসম্ভব বুদ্ধিমতী একজন মেয়ে ছিল। তিনি থাকতেন তার বাবা মার সাথে, তার বাবা মার একমাত্র কন্যা। তার মায়ের, তিনি জন্মের আগে তার মায়ের প্রায় 2 জন শিশু মিসক্যারেজ হয় ও একজন জন্মের 7 দিন পর মারা গেছিল। সেই বাচ্চাটি মারা যাবার আগের দিনও সুস্থ ছিল, কিন্তু হঠাৎ বাচ্চাটার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং চোখের সামনেই শিশুটির বুক আর ধড়পড় করছিল না। চিকিৎসক, সেখানকার শল্য চিকিৎসক বলা যায়, এর কাছে নিলে ঘোষণা করা হয় শিশুটি আর বেঁচে নেই। তার বাবা মা বেশ কিছুটা সময়ের পর চারিনীকে পায়। তাদের বাড়ি ছিল আসামে, আমি জায়গার নাম বলছি না। ঘটনাটি আসাম আন্দোলনের আগেই ঘটেছিল। তাদের বাড়ির বিবরণ দিতে গেলে বলা যায় যে পুরো বাড়িটাই হচ্ছে ঘন গাছপালায় ঘেরা, এবং এটা পাহাড়ি অঞ্চল, বেশ বড় সড়ো জায়গা, এবং আশেপাশে আত্মীয় তথা এলাকার লোকজনদের বসবাস। অত মানুষ এতক্ষণ ছিল না, আর পাহাড়ি এলাকায় চারিনীদের বাড়ি ছিল। যাই হোক, চারিনীর মা যখন অন্তঃসত্ত্বা, তখন তার কত মাস চলে এটা তার মনে ছিল না, তবে এতটুকু মনে ছিল যে চারিনীর জন্মের 2-3 মাস আগে চারিনীর মা নাকি রাতের বেলা প্রচন্ড পিপাসায় ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর দেখতে পায় তার বাড়ির ভেতর একজন মানুষ কেমন পায়চারা করছে এদিক সেদিক। তিনি চোর চোর বলে চিৎকার দেন ঠিকই, কিন্তু চারিনী বা উঠে গেলে তিনি হঠাৎ সবকিছু ঝাপসা দেখতে থাকেন এবং এক পর্যায়ে আর কিছুই দেখেন না। ঘরের দুয়ার তো বন্ধ, তাহলে এই মানুষ ঢুকলো কিভাবে? খুব অবাক হয়ে যান যে স্পষ্ট একজন মানুষ, সারা শরীর চাদরে আবৃত, সাদা ধবধবে চাদর, এই মানুষটা কেমন পায়চারা করছে তাদের ঘরের ভেতর। এবং সেদিন ছিল প্রচন্ড ঝড়, বাইরে ছিল বাতাস, কিন্তু বৃষ্টি ছিল না।
সব উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা। চারিনীর জন্মের কিছুদিন আগে চারিনীর মা একটা স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন নাকি তিনি দেখেন চারিনীকে। স্বপ্নের মধ্যে চারিনী এসে তাকে বলছিল কিছু কথা এবং কথার শেষে বলছে, "আমি তোমার মেয়ে বলছি।" তিনি ধরপড় করে উঠে পড়ে। আর যেহেতু প্রেগন্যান্সিতে এরকম কথা শুনেছে, তিনি অনেকের কাছে জিজ্ঞেস করার পর কিছু রিচুয়াল ও পূজা অর্চনার মাধ্যমে জিনিসগুলো ঠিক করতে পারে এবং পরে আর বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে না এবং কোনোভাবে করতেও চায় না। তো চারিনীর জন্মের আগে এই ২ দিনই চারিনীর মা ২টা ইনসিডেন্টের সম্মুখীন হয় এবং তিনি তার বাবা-মা ও চারিনীর মামাদের কাছে বলেছিল এবং তারা সবাই আশেপাশে থাকতো একই এলাকার ভেতর। তো চারিনীর বাবার কোনো পরিবার ছিল না। চারিনীর দাদা-দাদি অনেক আগেই মারা গিয়েছিল। তো চারিনী জন্মের পর আসলে মামাদের দেওয়া জায়গা নিজেরা কিনে বাড়ি করে থাকা শুরু করে, ঘর উঠিয়ে থাকা শুরু করে। তো চারিনীর জন্ম হয় ১৯৪৯ সালে। চারিনীর জন্মের পর চারিনীর মা আর আগের মতো প্রবলেম না থাকায় এবং আগের খারাপ জিনিসগুলো আর না দেখবার কারণে ধীরে ধীরে পিছনের সব ঘটনা ভুলতে শুরু করে। এমনকি তার একটা পর্যায়ে সব ভুলেও গিয়েছিল। আর চারিনী এতটাই সুন্দর ছিল যে তারা সবকিছু ভুলে গিয়েছিল। চারিনী জন্মের ৯ মাস পরের ঘটনা। চারিনী তখন ধরে ধরে হাঁটে। একদিন সন্ধ্যায় চারিনীর বাবা কাজ থেকে ফেরত হয়ে দেখতে পায় চারিনী তাদের ঘরের বাইরের উঠানে বসে আছে আর কেউ চারিনীকে মাঝে রেখে ঘুরছে। তো চারিনীর বাবা নিচ থেকে উপরে উঠবার সময় তা খেয়াল করে এবং চারিনীর মা কোথায় ছিল এটা তার খেয়াল নেই। তবে চারিনীর বাবা দ্রুতই চিৎকার দিয়ে উপরে ওঠে, কে কে এখানে কে? তিনি উপরে উঠবার পর দেখেন কেউ নাই। তিনি বাড়ির পেছনে খেয়াল করতে যান এবং খেয়াল করে আসেন, আশেপাশে দেখেন কোনো চিহ্ন খুঁজে পান না। অথচ তিনি স্পষ্ট দেখেছিলেন চারিনীকে ঘিরে কেউ দাঁড়িয়ে আছে, কেউ ঘুরছে। ঠিক ওই দিন রাতে চারিনীর বাবা হঠাৎ শব্দ পান গভীর রাতে, আশপাশ থেকে ফিস ফিস শব্দের। বাড়িতে শুধু চারিনী ও তার বাবা মা থাকতো, আর কেউ থাকতো না। আর তারা থাকতো একটু উপরে আর নিচে পাহাড়ের মাঝামাঝি জায়গায়। এখন এই জায়গা অনেকটা শহরের মতো, তখন এত কিছুর ছোঁয়া ছিল না। চারিনী বাবা এরকম শুনছে যে তাদের বাড়ির আশেপাশে জানালার পাশ দিয়ে কেউ কথা বলতে বলতে যাচ্ছে। আর এত রাতে এদিক দিয়ে কেউ চলাফেরা করে না। চলাফেরা করলেও কারোর কথা এত পরিষ্কার শোনা যায় না। তিনি বারবার উকি দিচ্ছিলেন যে আসলে কে, কিন্তু ভয়ে দরজা খুলতে পারছিলেন না। আলো নিয়েও সাহস হচ্ছিল না। হঠাৎ পুরো বাড়ি ধরে শব্দ, পুরো বাড়ি মনে হয় দুর্বৃত্তদের কাছে পড়েছে, ওরা বাড়ি ভেঙেই ফেলবে এবং ভেঙে এখানেই থাকবে এবং ওদেরকে মেরে ফেলবে। তারা ঈশ্বরকে ডাকছিল এবং তাদের ঘরের একটা জানালা দিয়ে চারিনীর এক মামার ঘর দেখা যায়। সেই জানালা দিয়ে চারিনীর মামা খুব জোরে জোরে তার মামার নাম ধরে ডাকছিল, ভাই এদিকে আসো, আমাদের বাঁচাও। চারিনীর বুকে জড়িয়ে সেই রাতটি কাটে তাদের দুজনের, কিন্তু কিছুই করার ছিল না, কেউ আসতেও পারেনি। এবং সকালের আলো ফুটবার আগ পর্যন্ত তারা চারিনীকে এরকম বুকে জড়িয়ে একটা কোনায় বসেছিল। এরকম একটা বিভীষিকাময় রাত পার করার পর চারিনীর বাবা মা তাদের পুরোহিতের কাছে যায়। সেই পুরোহিতেরা কয়েকজন মিলে চারিনীর বাবা মার কাছে সময় চায় এবং কিছু পূজা করতে দেয় এবং একটা সময় দেয় যে এখানে কি হচ্ছে বা তাদের সাথে কি হবে বা হচ্ছে সেটা তারা জেনে জানাবেন। তবে ৭-৮ দিন সময় দিতে হবে। তারা সেই কথা আরো একজনকে জানাবে, তারপর সে জানালেই তারা জানতে পারবেন। সেই পুরোহিতের সাথে দেখা এবং সেই পুরোহিতেরা চারিনীদের বাসায় আসবার আগের ৯ দিন চারিনীর মামার বাড়িতে ছিল। সেটা সেই ঘরটা যেটা চারিনীদের জানালা দিয়ে স্পষ্ট দেখা যেত, যেই মামাকে চারিনীর বাবা ডেকেছিল। সেই ৯ দিন কোনো সমস্যা ছিল না চারিনীদের সেই মামার বাসায়। চারিনী তখন অনেক ছোট, বোঝে না কিছুই। ওই তো সেই পুরোহিতের ৪ জনের পুরো দল তাদের বাসায় আসে এবং বলে, এই জায়গাটা বদলি ফেলুন, এই জায়গা বিক্রি করে অন্যত্র চলে যান, না হয় ঘোর বিপদ আছে। তবে এই ঘোর বিপদটি কবে যাবে তা বলা যাচ্ছে না। খুব খারাপ জিনিসের ছায়ার তলে এসে গেছে এই জায়গায় বিক্রি করাটাই প্রধান কাজ। এর মধ্যে একজন পুরোহিত খুব অস্বাভাবিক আচরণ করছিল। হঠাৎ তিনি চারিনীকে লক্ষ্য করে বলেন, এই কন্যা শিশুটিকে সাবধানে রাখবেন তো, এই কন্যা শিশু আপনাদের জন্য কাল হতে পারে। আপাতত এই জায়গা ছেড়ে দিন, বিক্রি করবার কথা চিন্তা করবেন, তবে এই বাসায় আপনারা না থাকলেই বরং ভালো। চারিনীর নানা নানি এবং মামাদের সম্মিলিত প্রচেষ্টায় সেই আমলে সেই পুরোহিতদের দল
মিথ্যুক উপাধি পায় এবং তাদেরকে অনেক জোর জবরদস্তি করেই এই জায়গা ছাড়তে মানা করে। কিন্তু যেহেতু চারিনীর বাবা খুব চাইছিল জায়গাতে থাকতে না, পরে চারিনীর ১.৫ বছর বয়সে এই জায়গা ছেড়ে একই পাহাড়ের একটু নিচের দিকে তারা থাকতে শুরু করে। সেই জায়গা একটা সময় নামমাত্র দামে বিক্রি করে চারিনীরা ওই জায়গায় থাকতে শুরু করে। যার কাছে বিক্রি করেছে সে তো কোনো সমস্যায় পড়ছে না, তাহলে চারিনীদের পরিবার কেন সমস্যায় পড়ছে? এই চিন্তা করতে করতে শুরু হয় এক প্রকার টেনশন, যেখানে প্রতিদিন রাতে চারিনী নাকি বিছানায় চুপ করে বসে থাকতো। যেখানে সে রাতের বেলা কান্না করতো খিদে পেলে, সেখানে হঠাৎ করে সেই ছোট্ট শিশু চুপ করে বসে আছে। সেদিনের পর থেকে চারিনীর বাবা এমন কাউকে খোঁজা শুরু করেন যে আসলেই তাদের সমস্যার কথা বলতে পারবে। হঠাৎ এক পুরোহিত বলেছিল যে আপনার মেয়েকে সাবধানে রাখবেন। তাকে খোঁজা শুরু করেন, যে পুরোহিতটা তাদের বাসায় এসেছিল তাকে খোঁজা শুরু করেন। কিছুদিন যাবৎ চারিনীর মধ্যে হাব ভাব কোনোভাবেই নর্মাল লাগছিল না। তার মেয়ে কিছু খাচ্ছে না, কিছু যাই খাচ্ছে তাই বমি করে দিচ্ছে। কিছুদিন আগে চারিনীকে দুপুরের খাবার খাওয়ানো হয়েছিল, সব ঠিকঠাক। হঠাৎ মেয়েটা বমি করলো এবং বমির ভেতর থেকে ছোট ছোট পোকা, যেটা শরীরের মধ্যে মারা গেলে মানুষের ভেতরে হয় সেরকম পোকা দেখা গেল। তারা সেদিনের পর থেকে আসলে বুঝতে পারছিল কোনো খারাপ কিছুর ছায়া তাদের উপর তথা তার মেয়ের উপর পড়ে গেছে, নাহলে এরকম ভাবে জীবনের বিপর্যয় তো নামতো না। ব্যবসায় মন্দাভাব শুরু হয়ে যায় তখন, এবং চারিনীর শরীর খারাপ হতে থাকে। সেই পুরোহিতের সন্ধান কিভাবে জানি পেয়ে যায়, এবং সেই পুরোহিতের সন্ধানের পুরোহিতের কাছে চারিনীকে নিয়ে গেলে পুরোহিত চারিনীকে কিছু একটা দিয়ে পানি দিয়ে গোসল করাতে বলে, এবং চারিনীর মাকে সেই পানি দিয়ে গোসল করানোর পর তার সামনে নিয়ে গেলে বলে তিনি অদৃশ্য, তার সাথে কিছু অদৃশ্য বস্তুর যোগ সাজস আছে। সেই পুরোহিত তখন সনাতন ধর্মাবলম্বী একজনের কাছে চারিনীর বাবাকে রেফার করে দেয়। সেই পূজারীকেও পেতে বেশ বেগ পেতে হয় চারিনীর বাবাকে। সেই পূজারী চারিনীর বাবা মাকে বলে শিগগিরই একটা পুজো দিতে হবে, সেই পূজাতে মহিষ বলি দিতে হবে দুটো, এবং 2টা মহিষ বলি দিলেই অশ্বঘোরকে আমরা চারিনীর কাছ থেকে সরাতে পারবো। তাছাড়া পারবো বলে মনে হয় না, যেহেতু টাকা পয়সার বিষয় ছিল, আর ব্রিটিশ সাম্রাজ্য থেকে তখন মুক্তির পথ মানে ওই সেক্টরটা মুক্ত হয়ে গেছে। তখন চারিনীর বাবা আরো কিছু জায়গা বিক্রি করে এই টাকা জোগাড় করে 2টা মহিষ বলি দেয়, এবং একই সাথে 20 বছর চারিনীর মধ্যে কোনো সমস্যা দেখা যায়নি। প্রথম 5 বছর তারা খুব প্রখরভাবে লক্ষ্য করে চারিনী বড় হওয়া পর্যন্ত কোনো সমস্যা হয় কিনা। তারা ধরে নিয়েছিল সমস্যা আসতে পারে, কিন্তু 5 বছরের মধ্যে যেহেতু সমস্যা আসে নাই তারা, এবং 20 বছর পর্যন্ত কোনো সমস্যাই দেখে নেই, তখন তারা মনে করেন যে ওকে ঠিক আছে, চারিনী এখন কোনো সমস্যাই নেই। এর মধ্যে চারিনীর বাবা মা একটা ছেলে দত্তক নেয়, এবং ছেলেটা চারিনী থেকে বেশ কয়েক বছরের ছোট ছিল। ওরা দুজন একসাথেই বড় হয়, যেহেতু আগেই বলেছিলাম যে চারিনী অনেক সুন্দর ছিল এবং পড়াশোনা করার প্রবল ইচ্ছা ছিল। আর যেহেতু মেয়ে মানুষ, ওদের পরিবারের এই মেয়ের পেছনে যে শ্রম দিয়েছেন অথবা একমাত্র সন্তানের জন্য যা করেছেন চারিনীর বাবা, এলাকার লোকজন তথা সমাজ তারা তখন মেনে নিচ্ছিল না। হয়তো কিছু বলতো না, কিন্তু কন্যা সন্তান তখন এক ধরনের অভিশাপ ছিল সেই সময়ে, সেই সমাজে। চারিনী বড় হয়ে যায় এবং বিয়ের প্রস্তাব আসতে শুরু করে। 1969 সালে চারিনীর বিয়ে হয় তাদেরই এক আত্মীয়র সাথে। আসলে নিজে সমাজের এবং এই গোত্রের বাইরে বিবাহ তখন প্রচলিত, এখনো হয়তো প্রচলিত নাই তাদের মধ্যে, এটা আমি যতটুকু শুনেছি। যাই হোক, যতটুকু ঘটনার আবহ পেয়েছি ততটুকু শেয়ার করছি। তো বিয়ের পরবর্তী দিনে আর কি, দিনের বেলা চারিনীর স্বামী প্রথম আবিষ্কার করে চারিনী রাতের বেলা একা একা বসে থাকে, এবং মেঝেতে ওকে চারিপাশে কয়েকজন মানুষ ঘুরপাক খায়। চারিনী মাথা নিচু করে আস্তে আস্তে কান্না করতে থাকে। হঠাৎ করে তিনি চারিনী বলে ডাকতে চারিনী অবাক হয়ে যায়, এবং সে মনে হয় ঘুম থেকে উঠেছে। কি হয়েছে তার কোনো খবর নেই, সে জানে না। এরকম করে প্রায় সময় চারিনীর স্বামী চারিনীকে এইভাবেই পেতেন গভীর রাতে। চারিনীর সন্তান সম্ভব হয় যখন এক প্রকার ঐশাচিক নৃত্য হতো গভীর রাতে ঘরের পেছনে। এই নৃত্য অনেকটা চারিনী নিজেই করত। সন্ধ্যা হলেই চারিনী সাজগোজ করে ফেলতো, এবং এক প্রকার সন্ধ্যা হলে সে খুব খুশি হয়ে যেত। যাই হোক, সেদিন একদিন রাতের বেলা বৃষ্টির মাঝে চারিনীকে ঘরে না পেয়ে চারিনীর স্বামী বের হয় যে আসলে কি ঘটনা, এত রাতে ঘরে নেই কেন। তিনি বের হন এবং বাড়ির পেছন দিকে দেখেন বৃষ্টিতে চারিনী ভিজছে এবং কারোর সামনে পূজা করছে, আর রক্তে ভেসে আছে
চারিনীর পুরো শরীর, চারিনীর শাড়ি রক্তে ভিজে গেছে। চারিনীর স্বামী তাকে ঘরে নিয়েও ঠিক করতে পারেন না, কারণ ওই মুহূর্তে চারিনী প্রচন্ড হিংস্র হয়েছিল এবং বোঝা যাচ্ছিল চারিনী কোনো একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। এবং চারিনীর যে ভ্রূণটা ছিল পেটের ভেতরে, সেটা কোনোভাবেই মিসক্যারেজ হয়ে গেছে, বের হয়ে গেছে। এবং এটা যে চারিনী পেটের মধ্যে কয়েকবার কিল ঘুষি দিয়েছে, সেটার জন্য বোঝা গেল যে চারিনী নিজেই নিজের ভ্রূণটাকে নষ্ট করে ফেলেছে, এবং এটা বুঝতে আর বাকি রইল না। সকাল হবার পর চারিনীর পজিটিভ আচরণ এবং কান্নাকাটি সব মিলিয়ে সবাই চারিনীকে দোষারোপ করছিল, কিন্তু আসলে সেই নারকীয় দৃশ্য যেহেতু তার স্বামী নিজে দেখেছে, সে তখন চারিনীকে কিছু বলেনি। আর বাচ্চা যেহেতু নষ্ট হয়েছে, তাই চারিনীকে অনেকটা চোখে চোখে রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু ছোট করে আগের দিনের রাতের দৃশ্যটা বলি, এরকম যা চারিনীর ভাইকে এবং বাবা মাকে জানানো হয়। চারিনীকে পাশে না পেয়ে চারিনীর স্বামী ঘর থেকে বের হয়। তাদের ঘরের পেছনে উঠানোর উপর শব্দ হচ্ছিল, দুইটা পাথরের মধ্যে পাথর মারার শব্দ। বৃষ্টির মধ্যে পেছনের উঠানে চারিনী বসে আছে, তাকে ঘিরে কয়েকটি মানুষ কিছুক্ষণ পরপর গরুর রূপে চারিনীর পাশ দিয়ে ঘোরপাক খাচ্ছে। চারিনী বসে থাকা অবস্থায় হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, বসে বসে পূজা করার মতো, এবং তার পাশে একটা পাথর পড়া ছিল। চারিনী সেই পাথরের উপর কিছু একটা আরো একটা পাথর দিয়ে থেতলাচ্ছে, এবং সেটা বোঝার অপেক্ষা রাখে না, চারিপাশে রক্ত ছিটকে যাচ্ছে। বৃষ্টির পানিতে সেগুলি আবার পাথর থেকে পড়ে যাচ্ছে এবং স্পষ্ট দেখা যাচ্ছে সেটা চারিনীর শরীর এবং পাথরের উপরে সেই রক্তের ছোপ। চারিনীর স্বামী আলো ছাড়াই বুঝতে পারছিল যে কি হচ্ছে, যা সাধারণভাবে হচ্ছে না। পরদিন সকালে সেখানে শুকিয়ে যাওয়া ভ্রূণ পাওয়া যায়, যা সত্যি কথা শুনতে খারাপ লাগলো। আমি বলেছি আগে যে সংবেদনশীল কথাবার্তা আমার বলতে খুব কষ্ট হচ্ছে। সেই ভ্রূণটাকে কাক টানা হেঁচড়া করছিল। নিজের সন্তানের এই দৃশ্য দেখে কোনো পিতা ঠিক থাকতে পারে না। তারপরও চারিনীর স্বামী নিজেকে ঠিক রেখেছিল। নিজেকে বুঝিয়ে বুঝিয়ে চারিনীকে বিভিন্ন জনের কাছে নিয়ে যাচ্ছিলেন, যদি ঠিক করা যায়। ডাক্তাররাও বলেছিল যে ডাক্তারের কাছে নিয়ে গেলে শরীর তো ঠিক করতে হবে। ডাক্তারদের বলেছিল পিছলে পড়ে গেছে, যার কারণে মিসক্যারেজ হয়ে গেছে, এবং সেটা সে এলাকা থেকে অনেক দূরে ছিল। এদিকে দূরের শহরের সাথে পাশের সম্পর্কের দূরত্ব, মানে তাদের আস্তে আস্তে সম্পর্কের একটা, দূরের শহর তো সত্য, এবং তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দূরত্ব বাড়ছিল। একরকম খারাপ ব্যবহার শুরু হয় চারিনী। প্রতিদিন রাতে চারিনী কাকে পূজা করতো এবং তার দিকে চেয়ে চেয়ে কান্না করা, খুব কষ্টের কান্না, যেটা অনেকটা মনে হতো যে চারিনীকে এখানে অত্যাচার করা হচ্ছে। চারিনীকে কিছুদিন তার বাবা মার কাছে রাখলেও পরে তাকে আবার নিয়ে আসা হয়। চারিনীর বাবা মার বাসা থেকে আসার পর থেকে আচরণের মধ্যে আরো ভয়াবহতা আসতে শুরু করে। চারিনীর রোজ রাতে বাইরে যে কাকে পূজা এবং দূর দূর করাটাও তার স্বামীকে ভাবাচ্ছিল, তার স্বামীর পরিবারকে ভাবাচ্ছিল। তো তার স্বামীর নাম ছিল রূপান থিমা। তার স্বামী তাকে নিয়ে দার্জিলিং এর কোনো একটা মন্দিরে গিয়েছিল, এবং এই সমস্যা নিয়ে সেখানে চারিনী নিজের হাত কেটে ইচ্ছা করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তাকে পরে মোটামুটি একটা জঙ্গলের মাঝখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়, আবারও আসামে। আসলে তাকে নিয়ে মোটামুটি এক প্রকার বিপদ হয়ে যাচ্ছিল চারিনীর স্বামীর। দূরত্ব তখন অনেক বেশি। চারিনীর মধ্যে সারাক্ষণ কেমন একটা খুশি খুশি ভাব। তার স্বামী থেকে যতই তার সম্পর্ক খারাপ হতে থাকে, ততই সে আরো খুশি হতে থাকে, এবং বেশ খুশি খুশি ভাব লক্ষ্য করা যায়। সবার সাথে ভালো ব্যবহার করলেও চারিনী সন্ধ্যার পর নিজেকে, ওই যে বলেছি, পরিপাটি করতে থাকে। কেন, কার জন্য, আসলে সেটা রূপান বুঝতে পারছিল না। রূপানকে পুরোহিত বলেছে চারিনীকে এক পিশাচ নজর নিজের মতো করে চালাচ্ছে। এটা যখনই চিন্তা করতো রূপান, এবং এটা তার কাছে বেশ মাইন্ডে লাগতো, মাথার মধ্যে হিট করতো, খারাপ লাগতে থাকতো। তিনি বুঝতে পারছিলেন চারিনী আর সেই চারিনী নাই যাকে সে অনেক ছোটবেলা থেকেই চেনে। এই চারিনীর মধ্যে আসলে কোনো মানবিক পরিচয় পাওয়া যাচ্ছে না। তিনি তখন পুরো পরিবার সহ এক প্রকার গোল মিটিং করে এবং বলতে থাকে, এরকম চলতে থাকলে তো সমস্যা। চারিনীর এরকম কান্না ভরা গভীর রাত কাকে উৎসর্গ করা হয় তাকে তা বলা মুশকিল। সেদিন চারিনীর মা কিছু কথা বলে, এর মধ্যে একটা কথা তিনি বলেন, এরকম ঘটেছিল যে চারিনীকে লক্ষ্য রাখতে বলেছিল এক পুরোহিত অনেক আগে। সে মারা গেছে তাও অনেকদিন হয়, তাই বুঝতেও পারছিল না আসলে কার সাহায্য নেবে। তো চারিনীর মা সেদিন মুখ ফসকে বলে দেয়, এরকম আমি ফিল করতাম আমার পাশে কেউ আছে, এবং আমি কার জন্য পূজা করতে বসে পড়ছি, এবং তা আমি এটা অনেকবার স্বপ্নে দেখতাম, এবং একটা গুরুত্বপূর্ণ
একটা স্বপ্ন হচ্ছে। আমি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় একবার চারিণী আমার স্বপ্নে আসে এবং এই কথাটা বলে। শুধু শুধু জন্ম দিও না, আমার মৃত্যু তুমি সহ্য করতে পারবে না। চারিনীর মা তখন থেকে ভয় পেতে শুরু করলো যে এই ঘটনা আবার শুরু হলো কিনা। প্রায় ৪-৫ মাস চারিনীর অবস্থা কেমন ছিল তার খবর পাওয়া যেত না। রূপানও আগের মতো কোনো ধরনের ইনফরমেশন দিত না যে ওরা আসলে কেমন আছে বা চারিনী কি নতুন কোনো পাগলামি করছে কিনা। আসলে এসব ইনফো তো রূপানি দিত। রূপানের সাথে রাস্তায় দেখা হলে পাশ কাটিয়ে চলে যেত, মনে হতো কেউ কাউকে দেখছে না। ডাকলে পরে মাথা ঘুরে পিছনে তাকিয়ে এসে দেখা করে যেত। রোগা শুকনা হয়ে গেছে, মনে হতো কোনো কিছু একটা রূপানের হয়ে গেছে, মানে কোনো ঝামেলা হয়েছে ওর ভেতর। আর এদিকে সম্মিলিত ডিসিশন হয় যে চারিণীকে বেঁধে রাখা হবে সন্ধ্যার পর। এই বেঁধে রাখার জন্য এক পূজারীর বুদ্ধিটি অনেক বড় কাজ করে। সেই পূজারীর বুদ্ধি অনুসারে চারিণীকে সন্ধ্যায় শেকল দিয়ে আটকে দেওয়া হতো ঘরের কাঠের পিলারের সাথে। একদিন শনিবার হঠাৎ রূপান চিৎকার করতে করতে এবং বলতে বলতে থাকে চারিণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে চারিণীর বাবা মার বাসায় এসে। এটা চারিণীর বিয়ের পর 1974 অথবা 73 দিকে, আসলে কথার সালটা মনে নেই। চারিণীর ভাই বাবা মা সবাই চারিণীকে খোঁজার চেষ্টা করে, কোথাও পাচ্ছিল না। পুলিশে মানে ওখানে ইনফর্ম করা হয়, জানানো হয়, কিন্তু এখানে কোনো আসামি নেই। আসলে রূপান্ত অনেক চেষ্টা করেছিল চারিণীর ভেতরে এই আধ্যাত্মিকতা, আসলে এটা ত্যক্ত বিরক্ত আসলে এই ঝামেলাতে রূপান কিন্তু অতটা ত্যক্ত বিরক্ত হয়নি, চেষ্টা করেছে, চারিদিকে ফেরত আনার চেষ্টা করেছে। তো রূপান কিভাবে জড়িত থাকবে ওর লাপাত্তা হবার পেছনে, এটা চারিণীর বাবা মা চিন্তা করে। তাই রূপানকে দোষ না দিয়ে তারা আবারও তাদের বাড়ি থেকে দূরে সেই পুরোহিতের কাছে গেলে পুরোহিত তাদেরকে বলে যে এইখানেই শেষ, অশ্বঘোর তাকে নিয়ে গেছে, ও আর ফেরত আসবে না, কোনো উপায় নেই ফেরত আনার। তবে হ্যাঁ, অশ্বঘোর এখনো সেই বাড়ির পেছনে ঘোরে, কেন ঘোরে তা বলা মুশকিল। এখানে দুটো কথাই বেশ ডিফারেন্ট এবং পরিষ্কার না, তারপরে তারা খুঁজতে থাকে। নিখোঁজ হবার ৫৫ অথবা ৬ষ্ঠ দিনের মাথায় গভীর রাতে রূপান দরজায় নক করে এবং চিৎকার করতে থাকে। রূপানকে চারিণীর বাবা ঘরে আসতে বলে, ঠান্ডা মাথায় বসায়। রূপান বলে, আমি চারিণীকে দেখতে পাচ্ছি, আমি ঘুমিয়েছিলাম, চারিণী আমার কাছে এসেছিল, চারিণী এসে আমার কাছে কাঁদছিল, আমার পায়ের কাছে কাঁদছিল, আমি কিছুই করতে পারিনি। চারিণীর শরীরে সাদা কাপড়, কয়েকদিন যাবত আমার কাছে এসে এরকম কান্না করছে, কিন্তু আজকে আমার খুব আমার কাছে এসে রাগ হয়েছিল, আজকে আমার সাথে খুব রাগ হয়ে কথা বলেছে, কয়েকদিন যাবত এরকম হচ্ছে, আমাকে বাঁচান। তো ওই রূপান বলছে যে আমি ঘরের পেছনে যে দেখি চারিণী মাটির ভেতর থেকে উঠে দাঁড়ায় এবং আমাকে বলতে থাকে, তুমি কি ভেবেছিলে আমি আর আসবো না? তুমি আমাকে যতবার মারবে ঠিক ততবার আসবো। আমাকে বাঁচান, আমাকে ওরা মেরে ফেলবে, চারিণীর হাতে ছুরি, ও আমাকে মেরে ফেলবে, ওই যে আমার পেছন পেছন আসছে, ওই যে দেখেন। পরে তিনি নিজেই নিজের কাছ থেকে একটা ছুরি বের করে বলেন, ওই যে চারিণী। তো চারিণীর পরিবার তাকে বারবার থামানোর চেষ্টা করে যে তুমি কোনো স্বপ্ন দেখেছো, খারাপ কিছু দেখেছো, তুমি বেশি বেশি ভাবছো, এই চিন্তা করো না, দেখো কিছুদিনের মধ্যে চারিণী ফেরত আসবেই আসবে, ও কোথাও গেছে কোনো একটা কারণে। রূপানের বাড়ির পাশ দিয়ে চারিণীর ছোট মামা হেঁটে পার হচ্ছিল, সে অনেকদিন যাবত এই বাড়িতে ঢোকে না, তাই একটু উকি মারে। হঠাৎ করে সে খুব পচা একটা গন্ধ পায় ঝোপের ভেতর থেকে এবং বুঝতে পারছিল না আসলে ঘটনাটা কি। এত পচা গন্ধ এবং তার সাথে যে ছিল সেও খুবই পচা একটা গন্ধ, পটকা গন্ধ পায়। সেদিনই আশেপাশের লোকজনও ওইখানে যারা দাঁড়িয়েছিল তারাও গন্ধ পাচ্ছিল। তারা রূপানের ঘরের পেছনে ঢোকে। রূপান হয়তো ঘরেই ছিল না, তা তারা খেয়াল করেনি, কিন্তু এত পচা গন্ধ কোথা থেকে আসবে। তারা যেয়ে দেখে আশেপাশে মাটির একটা উঁচু ঢিবি আছে এবং সেখান থেকে গন্ধ আসছে, আর আশেপাশে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদের একটা সন্দেহ হয়, কি জানি মনে করে তারা তৎক্ষণাৎ সেখানের মাটিটা খুঁড়ে ফেলে। কোনো কুকুর টুকুর যদি ওখানে দাফন করে ঠিক মতো হয়তো বা দাফন করে, যদি কুকুর মনে মাটি চাপা দেওয়া হয় না, এরকম কিছু চিন্তা করে তারা মাটি খুঁড়ে ফেলে। এবং সেখানে কোদালও ছিল একটা কর্নারে। আর সহ্য হচ্ছিল না, গন্ধ মারাত্মক, খুব কষ্ট হচ্ছিল। ঘুরে তাদের খোঁড়ার পর বুঝতে বাকি রইল না, এবং ওই দৃশ্য দেখার পর বুঝে গেল যে এটা চারিণীর লাশ। তো সেখানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাউকে খবর দেওয়া হয় এবং খবর দেওয়া হলে ইনফর্ম করা হয় এবং তাদের আসে এবং এলাকার লোকজন জমে যায়। তারা ভিড় জমিয়েছিল। চারিণীর বাবার মামার অবস্থা খুব খারাপ,
ঘটনাটা সবার সামনে আসার আগে রূপান বুঝে গেছিল তার আর রক্ষা নেই। আর তাদের মুখ্য মানে তাদের যে রাজা বলতে গেলে তাদের যে মেইন প্রধান তারা জেনে গেছিল। এবং বৌদ্ধদের মধ্যে এই জিনিসটা আছে যে অহিংস পরম ধর্ম আর জীব হত্যা নাকি মহাপাপ। আর এদিকে একজন মানুষকেই মেরে ফেলা হয়েছিল এবং রূপানের বিচারের কথা চলছিল এবং বিচারের আগের দিনই শাস্তি পাবার আগেই তিনি রূপান স্বীকার করে এবং পরবর্তী দিনই ডেট ছিল যে রূপানকে শাস্তির আওতায় আনা হবে। তো রূপান স্বীকার করে যে তিনি চারিণীকে মেরে ফেলেছে এবং কিভাবে মেরে ফেলেছে সেটা সে বিচারের দিন বলবে। তো শাস্তি পাবার আগের দিনই রূপান গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ফেলে। জানা যায়নি সে কিভাবে চারিণীকে মেরে ফেলেছে। চারিণীর দেহ সৎকারের পরও চারিণীর বাবা মা প্রায় সময় চারিণীকে তাদের উঠানে দেখতে পেত, আশেপাশে দেখতে পেত, কিন্তু কিছুদিন যাবার পর, কয়েক বছর যাবার পর সেটা আর আসেনি। কিন্তু তাদের মধ্যে হয়তো একটা খারাপ ফিলিং কাজ করছিল এবং সবচেয়ে বেশি ফিলিং কাজ করছিল আসলে রূপান কিভাবে চারিণীকে মারলো। কিন্তু রূপানও তো পরে আত্মহত্যা করে ফেললো এবং জিনিসটা এমন ভাবে যে রূপান যে গাছের সাথে আত্মহত্যা করে এটা একটা মোটামুটি এমন একটা জায়গার গাছ যেখান দিয়ে গাছ মানুষজন খুব ইজিলি চলাফেরা করে এবং মানুষজন এখানে একটা খুবই নাম করা একটা ঘটনা। আমার আন্টির নতুন বিয়ে হয়েছে এবং তিনি তখন থাকতেন ঢাকা শহরেরই কোনো একটা অঞ্চলে এবং রেসিডেন্সিয়াল অঞ্চল, এবং সেই যেই বাড়িটাতে তিনি থাকতেন সেই বাড়িটা আসলে ছিল একটা সময় কনসেন্ট্রেশন ক্যাম্প, মানে পাক হানাদার বাহিনী সেই বাড়িটাকে ব্যবহার করেছিল তাদের একটা টর্চার সেলের মতো হিসাবে সেখানে। এবং সেখানে সেই বাড়ি যখন নাকি আমার আঙ্কেল যখন নাকি ভাড়া নেয় তার এক বন্ধুর কাছ থেকে, তার বন্ধুর বাড়ি ছিল এবং আঙ্কেলের চুক্তি ছিল এরকম সেই বাড়িটাকে পুরো রিনোভেট করে নেবে আঙ্কেল, এবং এটা যতদিন পর্যন্ত তার রিনোভেশনের যে কস্টটা আছে মানে তার ভাড়াটা ওখান থেকে কাটা যাবে। আঙ্কেল সেই চুক্তিতে, কারণ তার বন্ধুর তখন অ্যাবিলিটি ছিল না সেগুলো ফিক্স করার মতো, তো যাই হোক আমার আঙ্কেল সেই বাসাটা ভাড়া নেয় এবং সে এটাকে রিনোভেট করে সুন্দর করে একটা নতুন বাড়ির মতো ফ্ল্যাটের মতো এটাকে টার্ন ওভার করে, রং টং করে বেশ। কিন্তু সেই বাড়ি যখন নেওয়া হয়েছিল আমি গিয়েছিলাম আমার মামার সাথে, মামাকে সাথে নিয়ে, আমার মামা তখন এই ফিক্সিং এর দায়িত্বে ছিল, আমার সেজ মামা, আমি সাথে গিয়েছিলাম। তখন গিয়ে দেখেছিলাম সেই বাড়ির বিভিন্ন রুমে গুলির দাগ আছে, দেয়ালের মধ্যে ফুটো হয়ে আছে গুলির দাগ। তারপর সেই বাড়ির কিচেনে চুলো বানিয়েছিল মনে হয় পাক হানাদার বাহিনীরা, সেখানকার সেই চুলো, এবং দেয়ালে অনেক দাগ, ছাদের যে ফ্যানের যে সিলিং সেখান থেকে দড়ি ঝুলছে। যাই হোক সেই মানে খুবই হরিবল। আমি ছোট মানুষ হিসাবে আসলে অতটা রিলেট করতে পারিনি, আমি খুবই ছোট তখন। এরকম দেখেছি। তো সেই বাড়িটাকে পরে রিনোভেট করে পুরো সুন্দর করা হয়, সেখানে ফুলের গাছ লাগানো হয় এবং বেশ বড় একটা বাড়ি। বাড়িটা ছিল সম্ভবত 5 কাঠা জায়গার উপরে এরকম একটা বাড়ি, এবং সেটা ছিল হচ্ছে একটা দোতলা বাড়ি এবং নিচতলায় আমার আঙ্কেল সেটাকে তখন তিনি বিজনেস করতেন, সেখানে তিনি তার গোডাউন হিসেবে ইউজ করেছিলেন তার প্রোডাক্ট রাখার জন্য, এবং দোতলায় আমার আন্টি থাকতো। তো যেটা হয় সেই বাড়ির পাশেই ছিল হচ্ছে একটা নার্সিং হোম, এবং তখনকার ঢাকা শহরের বেশ পরিচিত একটা নার্সিং হোম, অনেকেই তখন সেখানে আসতো। সেখানে মনে হয় একটা গাইনি বিভাগও ছিল এবং অনেকেই আসতো সেখানে, গাইনির জন্যই বেশি আসতো মানুষ। তো যেটা হয় আঙ্কেল মাঝে মাঝে ব্যবসার কাজে দেখা যেত কয়েকদিনের জন্য তিনি থাকতে পারতেন না, তাকে চলে যেত দেশের বাইরে। তো তখন আন্টি একা থাকতেন মাঝে মাঝে, আমি তখন অনেক ছোট, আমাকে নিয়ে আসতেন। কিন্তু সারা বাড়িতে সারা বাড়িতে থাকতেন আমার আন্টি আর আমার সেজো মামা। তখন সেজো মামা আন্টির ছোট, তখন তিনি থাকতেন এবং মাঝে মাঝে সেজো মামা আবার নিজেদের বাড়ি চলে যেতেন। তখন আন্টি কিন্তু একা হয়ে যেত। কোনো সময় আমাকে একা নিয়ে আসছেন ওখানে সাথে থাকার জন্য, কখন উনি একাই থেকেছেন পুরো বাড়িতে, আপনি বুঝে দেখেন একটা বড় ফ্ল্যাটে একা। তো যেটা হয় একদিন রাত্রেবেলা আন্টির যে বেডরুম তার পাশেই বারান্দা ছিল, টানা বারান্দা, এই মাথা তো ওই মাথা, এবং তার পাশেই সেই নার্সিং হোমের পেছনের অংশ। তো রাতের বেলা আন্টি শব্দ শুনছেন, কারা যেন ফিসফিস করে কথা বলছে বারান্দার মধ্যে। তো উনি একটু ভয় পেয়ে গেলেন, এত বড় বাড়িতে একলা বারান্দা এবং বাসায় কেউ নেই ওই দিন। তো উনি ফিসফিস শুনছেন, মনে হচ্ছে ফিসফিস করে কথা বলছে কেউ। তো উনি বিছানা থেকে ওঠেন
উঠে আস্তে করে যান। সারা রুম কিন্তু অন্ধকার, হালকা আলো আসছে রুমের মধ্যে, এবং সেই বেডরুমও বেশ বড় ছিল। তখনকার আমলের বাড়িগুলোর রুমগুলো অনেক বড় বড় ছিল। উনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যান, যে উনি জানলা দিয়ে উকি দেন। ওনার কাছে মনে হচ্ছে যে দুটা ছায়া ওখানে দাঁড়িয়ে কথা বলছে বারান্দার কর্নারে, যে জায়গাটা নার্সিং হোমের পেছনের দিক। তো উনি ভালো মতন দেখতে দেখতে উনি আস্তে করে পর্দাটা সরান। পর্দা সরায় ওনার কাছে মনে হয় কেউ দাঁড়িয়ে কথা বলছে। এই পর্যায়ে উনি একটু সাহস করে রুমের দরজায় যান এবং দরজাটা আস্তে করে খোলেন, খুলে উকি দেন। যখনই উনি উকি দেন তখন মনে হলো যে ওখান থেকে কিছু একটা ভ্যানিশ হয়ে গেল। কোনো শব্দ নাই, কথা নাই, একদম নীরবতা, এবং পুরো থম মেরে গেছে জায়গাটা। আন্টি খুব ভয় পেয়ে যান, এবং তিনি তখন কিন্তু রাত ছিল যতটা, মানে তখনও ঠিক ঘুমানোর সময়, মানে ঘুমানোর সময় হয়ে গেছে ঢাকাতে, কিন্তু খুব গভীর রাত না। উনি সাথে সাথে এতটাই ভয় পান যে উনি বাসা লক করে বের হয়ে উনি ওইখান থেকে আমাদের বাসায় চলে আসেন। সো তখন হয়তো রাত 11টা-12টা বাজে, এরকম একটা সময়। আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না জায়গাটা, মানে আপনি যদি রিক্সায় যাওয়া আসা করেন হয়তো 25 মিনিট লাগতে পারে, 20-25 মিনিট। তখনকার সময় আরো কম সময় লাগতো, আর গাড়ি হলে আরো কম সময় আসা যায়। যাই হোক, উনি চলে আসেন আমাদের বাসায় এবং এই ঘটনাটা বলেন। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। ওই বাসাটায় কিন্তু যেই থেকেছে এই ধরনের কিছু একটা আভাস পেত, মনে হতো যে ওইখানকার করিডোরে কেউ হাঁটা চলা করছে, এরকম একটা ব্যাপার। এবং রাতের বেলা থুম মেরে যেত, মানুষের মনে হতো যে ওখানকার লিভিং রুমের মধ্যে কেউ একজন আছে, বসে আছে, মানে এইরকম একটা পরিবেশ থাকতো সেই বাসাটার ভেতরে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই বাসার পরবর্তী কয়েকটা বাসাও একই রকম ছিল। মানে সেগুলো একসময় সেই হানাদার বাহিনীরা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ইউজ করতো। তো সেই বাসার ভেতরে পাশের বাড়ির ভদ্রমহিলা তিনি আমার খালাকে বলেছেন, তিনি ওই বাসায় যখন থাকা শুরু করলেন, তিনি একদিন শুয়েছিলেন রাতের বেলা, তার কাছেও মনে হতো যে তার বাসায় কেউ চলাফেরা করে। তো তিনি একদিন শুয়ে আছেন গভীর রাতে, তো তার কাছে হঠাৎ করে মনে হলো তার রুমের ভেতরে কোনো একটা উপস্থিতি আছে, কারো একজন উপস্থিতি। তো তিনি ভয়ে একটু কুঁকড়ে গেলেন, মানে তিনি মনে করছেন যে কেউ একজন আছে। হঠাৎ করে তিনি মনে হলো তার বিছানার পায়ের কাছে কোনো একটা মানুষের মতো একটা অবয়ব, মানে অন্ধকার, আরো গাঢ় অন্ধকার, এবং সে তার পায়ের কাছে বসে হু হু করে কান্না শুরু করলো, হু হু করে কাঁদছে। এবং তিনি তো পুরো জমে গেলেন, তার সারা শরীরের রোম দাঁড়িয়ে গেল। একসময় তিনি প্রায় সেন্স লুজ করে ফেলছিলেন। তিনি দোয়া পড়তে পড়তে কোন সময় ঘুমিয়ে গেছেন। প্রচন্ড ভয়ে তিনি শক্ত হয়ে ঘুমিয়ে গেছিলেন, এবং তার আসলে আর কোনো হুঁশ ছিল না। পরে যখন ঘুম ভাঙে তিনি দেখেন সেই রুমে তিনি শুয়ে আছেন। তো পরবর্তীতে সেই বাসাটা মনে হয় বন্ধ করেন কোনো মৌলভী সাহেবকে ডেকে। তো এই যে নার্সিং হোমের সাথে এটার কতটুক সংযোগ আমি জানি না। বাসাগুলোও ছিল এক সময়কার মানে কি বলবো যে হন্টেড হয়ে গেছে কোনোভাবে, সেখানে টর্চার সেল ছিল। আপনারা বুঝতে পারছেন, এইরকম কিছু জায়গা, আমি যে জায়গার বাড়িগুলোর বর্ণনা দিলাম সেই জায়গাগুলো কিন্তু খুবই মানে প্রমিনেন্ট জায়গা ঢাকা শহরের, এবং এইসব জায়গায় এই ধরনের জিনিস হয়েছিল, স্মৃতি ছিল সেই বাড়িগুলোতে। এবং আপনাদেরকে আমি বলেছি আমার বাসার খুব কাছাকাছি একটা বাসায়, সেই বাসাটা মানে আমি তো খুবই ছোট, তখনকার আসলে স্মৃতি মনে নেই। সেই বাসায় যখন মানুষ ওঠে, তাদের নিচের যে হাউস ছিল, আন্ডারগ্রাউন্ড হাউস থেকে অনেক মানুষের খুলি বের করা হয়েছিল, এবং সেই বাসায় কিন্তু অনেক রকম ভৌতিক কাহিনী হতো। আপনাদেরকে আমি কয়েকদিন আগেই শেয়ার করেছি। তো এই ব্যাপারগুলো তো ঘটতো। এরকমই আরেকটা বাসার কাহিনী বলি আমি আপনাদেরকে। এটা নার্সিং হোম রিলেটেড না, বাট এই বাসাটার মধ্যে হন্টেড ব্যাপার স্যাপার ঘটতো, এবং এই একই রিজিয়নেরই একটা বাসা। সেই বাসায় আমার এক রিলেটিভ, আমি এত ক্লোজলি জিনিসটা ব্যাখ্যা করলাম না, আমার এক রিলেটিভ তিনি থাকতেন, এবং সেই বাসাতে অনেক কিছু ঘটতো এই ধরনের জিনিসপত্র। তো রাতের বেলা তিনি একদিন ঘুমিয়েছেন, এবং সেই বাসা আমি গিয়েছি। সেই বাসার মধ্যে রাত হলে, রাত 8টা-9টা বাজলে বাসাটার মধ্যে মনে হতো বাসাটা ভারী হয়ে গেছে। এটার একটা সাম সোর্ট অফ মানে ফিল পাওয়া যেত, এবং অনেকেই পেত যারা
যারাই নাকি একটু অতিপ্রাকৃত জিনিস বিশ্বাস করে তারাই এই ফিলটা পেত। এটা কিন্তু আসলে আমি কি বলবো, এটা আসলে ইটস নট মানে সামবডি ইজ মেকিং ইট আপ, নট লাইক দ্যাট। এটা কেউ বানিয়ে বলছে এরকম না, আসলেই পেত যারা থাকতো। সেই বাসাটা ভারী হয়ে যেত রাতের বেলা। একদিন রাতের ঘটনা, তা আমার সেই রিলেটিভ তিনি ঘুমাচ্ছেন, ধরুন আমার এক আঙ্কেল, তিনি ঘুমাচ্ছেন রাতের বেলা। রাতের বেলা ওনাকে রেস্টরুমে যেতে হবে। তো সেই বাসাগুলো তো পুরনো আমলের বাড়ি, সেখানে কিন্তু তখন অ্যাটাচড বাথরুম ছিল না, একতলা বাড়ি ছিল। এবং যেটা হতো, সেই লিভিং রুম থেকে বের হতে হতো পাশে আর একটা রুম, এবং সেই রুমের দরজাটা খুললে বড় একটা উঠোন ছিল, বেশ খানিকটা উঠোন। উঠোন পার হয়ে বাসার কর্নারে ছিল রেস্টরুম। তো খোলা উঠোন, ছাদ, আকাশে চাঁদের আলো পড়ে সেই উঠোনে। তো রাতের বেলা উনি উঠলেন, উঠে ওনার কাছে মনে হচ্ছে যে চারিপাশ ঘুমট অন্ধকার, কেমন জানি, মানে সেই যে এই বাড়িটা যে ভারী হয়ে যায়। আমি আপনাদেরকে বললাম আমি নিজে সেই বাড়িতে থেকে দেখেছি, এবং ওই বাড়ির একটা আশ্চর্য ব্যাপার ছিল, টেম্পারেচার চেঞ্জ হতো। প্রচন্ড শীতে গরম হয়ে যেত বাসা, প্রচন্ড গরমে ঠান্ডা হয়ে যেত, মানে মানে ভাইস ভার্সা টেম্পারেচার হতো সেই বাড়িতে। তো উনি যখন উঠে দেখে পুরো অন্ধকার, থম মেরে আসে বাসা। তো তিনি আন্টিকে রেখে আস্তে করে ওঠেন, উঠে হেঁটে হেঁটে যান, পাশের রুমটা পার হন, হয়ে তিনি দরজাটা খোলেন উঠোনে বের হওয়ার জন্য। তো যখন দরজা খুলছেন, তিনি দেখছেন যে একজন লম্বা মানুষ হেঁটে যাচ্ছে, উঠোন দিয়ে হাঁটছে। উনার প্রথমে মনে হয়েছিল যে ওনার শ্বশুর বেশ লম্বা ছিলেন, তিনি তার কাছে মনে হয়েছে যে ওনার শ্বশুর হেঁটে যাচ্ছে ওই পাশে। তো উনি যখন নাকি তাকিয়ে দেখে, উনি মনে করে ওনার শ্বশুর। উনি গেটটা আরেকটু খুলে দিয়ে উনি ডাকতে যাচ্ছিলেন যে আব্বা। পরবর্তী কয়েক সেকেন্ডে উনি অনুধাবন করেন যে হাঁটছে, যে উঠানে যে হাঁটছে, ওনার শ্বশুরের হাইট হবে 6 ফিট বা সামথিং লাইক দ্যাট। বাট সেই যে মানুষটা বা যেই জিনিসটা হাঁটছে, সেটার হাইট মিনিমাম 8 থেকে 10 ফিট, মানে 10 ফিট না হলে 8 ফিট উচ্চতা, মানে ওনার শ্বশুর থেকে প্রায় 2 হাত উঁচু বা 1 হাত উঁচু হাঁটছে। এবং উনি যখন দেখেছে তখন সেটা কিন্তু ওনার দিক পেছন ফিরে আছে। তো উনি ডাকতে গিয়েও কিন্তু চুপ করে গেছেন, এবং গেটটা অনেকটা ফাঁক করছিলেন, গেটটা আস্তেই করে অনেকটা উনি মানে বন্ধ করে দেন, হালকা ফাঁক করে উনি তাকান। তখন দেখেন যে সেই জিনিসটা সামনের দিকে ফিরেছে, মানে পেছন উনার দিকে ফিরে হেঁটে আসছে এদিকে। এবং তিনি কোনো চেহারা দেখতে পাচ্ছেন না, চেহারার জায়গাটা অন্ধকার, শরীরটা মনে হচ্ছে খালি গায়ে কোনো কাপড় নেই, এবং চেহারা অন্ধকার, কোনো চেহারা নেই সেই জায়গায়, এবং সেটা হেঁটে আসছে। তো যখন ওনার দিকে আসছে, বেশ কাছাকাছি চলে আসছে, একটা পিলারের কাছে আসছে, উনি গেটটা আস্তে করে চেপে বন্ধ করে দিয়ে উনি দৌড়ে এসে বিছানায় শুয়ে পড়েন। কিছু একটা সেখানে হাঁটতো। তো এটা হচ্ছে সেই বাড়ির একটা ঘটনা। এই বাড়ির আরো অনেক ঘটনা আছে, এবং আমি ছোটবেলায় সেই বাড়িতে থেকে টেম্পারেচার শিফট করতে দেখেছিলাম, এবং আমার নার্ভের উপর এমন চাপ পড়েছিল যে আমি সেই আঙ্কেল আন্টিকে ডাকতে বাধ্য হয়েছিলাম। আমি তখন অনেক ছোট ছিলাম, হয়তো ক্লাস 4-5 পড়তাম, সামথিং লাইক দ্যাট। তো সেই বাড়ির অনেক এরকম ঘটনা আছে। তো এই ধরনের ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। ডাক্তার এইচ যে বললেন হাসপাতালের ব্যাপারটা আমি বলেছি যে অনেক হাসপাতাল আছে, এখনকার হাসপাতালগুলো অনেক আধুনিক হয়ে গেছে, অনেক লেটেস্ট লাইটিং, লেটেস্ট ডেকোরেশন আশেপাশে। আপনাকে দেখে ভৌতিক ব্যাপারগুলো মনে হবে না আপনার, কিন্তু যদি একটু পুরোনো আমলের হাসপাতালগুলোতে যান, অনেক কিছুই কিন্তু আপনার কাছে মনে হবে। এবং আমি নিজেও দেখেছি, আমি এই বাংলাদেশে ঢাকা শহরের অনেক হসপিটালে রাতে হাঁটা চলা করে দেখেছি, বসে থেকে ওয়েটিং রুমে দেখেছি, এমনকি হেঁটে মর্গের কাছে চলে গিয়েছি রাতের বেলা। অ্যান্ড মানে ওই ধরনের ফিলগুলো কিন্তু চলে আসে, হঠাৎ মনে হয় যে কোনো কিছু হয়তো সামনে চলে আসবে। রাসেল ভাই, এই ঘটনাটা আজকে থেকে প্রায় 50 থেকে 60 বছর আগের একটি ঘটনা। তো এই ঘটনাটি আমি আমার একজন নানুর মুখ থেকে শুনেছিলাম। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। গ্রামটার নাম যেমন কালোপুর, ঠিক সেই গ্রামটায় কালো দিঘি নামে একটা পুকুর ছিল। সেই পুকুরটাকে নিয়েই আমাদের আজকের ঘটনা। রাসেল ভাই,
সেই গ্রামটা এত সুন্দর একটা গ্রাম ছিল, শুধুমাত্র এই কালো পুকুরটাকে বাদ দিয়ে বাকি সব কিছুই অনেক সুন্দর। চারদিকে ঘন বাঁশবাগান, ক্ষেতের জমি, মানুষের মধ্যে মিলবন্ধন সব কিছুই ছিল। কিন্তু সেই গ্রামের যে কালো দিঘিটা ছিল, সেই দিঘিটার উপরে একটা মানে পিচাস বা একটা অবয়ব বা একটা খারাপ আত্মার আঁচড় ছিল বলে অনেকেই মনে করত। তো রাসেল ভাই, গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ ছিল, আমার নানার যারা আর কি বাবার বয়সী যারা ছিল, তখন তো আমার নানা একদমই আর কি ইয়াং বয়সের ছিল, ২০-২৫ বছর তখন তার বয়স। তো আমার নানার যারা আর কি ছিল, বাবা বা চাচা ছিল, তারা সবসময় এই কথাটা বলতেন, আমাবস্যার রাতের ওই যে কালো দিঘির পাড় আছে, সেই কালো দিঘির পাড় দিয়ে কেউ আহ, একা হেঁটে যেও না, কারণ ওই পানিতে গ্রামের পুরনো অতীত লুকিয়ে আছে, যা দেখা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আর যদি কেউ দেখেই ফেলে, তাহলে তার এই পৃথিবীতে বেঁচে থাকার মতো আর কোনো কিছুই বাকি থাকবে না। যাই হোক, রাসেল ভাই এই কথাটি মেনে চলতো সবাই, গ্রামের যারা যারা ছিল সবাই কথাটি মেনে চলতো। আর পুকুর পাড়ের ওই দিকে কেউ ভুল করেও যাইতো না। আমাবস্যার রাত তো দূরের কথা, এমনিতে রাতেও সেদিকে কেউ যেত না। রাতের আগেই ওই দিকের কাজ যত ছিল সব কিছুই তারা মানে কি বলে পার করে আসতো। তো রাসেল ভাই, যেই ঘটনাটি আমি শেয়ার করব, এই ঘটনাটার মূল যে মানে যাকে নিয়ে ঘটনাটা, তার নাম হচ্ছে আমার মানে নানার বন্ধু, তার নাম হচ্ছে রফিক। আর এই রফিক নানুর একটা খুবই বদ অভ্যাস ছিল যে উনি সবসময় কি করে, এই যে ভুতুরে জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর উনি আর কি তখন খোঁজখবর নিত, খোঁজখবর রাখতো। ওনাকে আসলে এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং লাগতো। উনি সবসময় কোথায় ভূত আছে, কোথায় কার সাথে ঝগড়া লাগছে, কোথায় খেলা আছে, কোথায় কি আছে না আছে, মানে রাসেল ভাই এলাকার কিছু ছেলে থাকে না, সবসময় আর কি দৌড়াদৌড়ি লাফঝাপ করে বেড়ায়। তো আমার নানুর যে বন্ধু ছিল রফিক, উনি আর কি এরকম লাফঝাপ করে বেড়াইতো আর কি। তো একদিন রাত্রে উনি ওনার যে বন্ধুরা ছিল, সেই বন্ধুরা মিলে ওই যে পুকুরটা ছিল, সেই পুকুরটার পাশে একটা আবার রাসেল ভাই নারিকেল গাছ ছিল, যেই নারিকেল গাছটার মধ্যে প্রচুর পরিমাণে ফলন আসতো। খুব মানে নারিকেল ধরতো ওখানে, এত বেশি নারিকেল হইতো যেই নারিকেলগুলো আসলে কেউ পেরে নিয়ে যাইতো না, কারণ সবাই ভয় পাইতো যে ওই পুকুরের ওই দিকে গেলে কি হয় না হয়, আবার এই নারিকেলগুলো পারলেও কোনো সমস্যা হয় কিনা। তো এগুলা মানে কেউ নিত না আর কি। তো আমার যে নানুর বন্ধু ছিল রফিক, উনি এগুলো তো একদমই মানে প্যারা নিত না। উনি তো ওনার যে কয়েকজন বন্ধু ছিল, আরও ৩ জন বন্ধু মিলে উনি যান ওই নারিকেল গাছটার দিকে। এবং সেই দিন ভুলক্রমে, বা ওনারা জানতেন কি জানতেন না এটা আমি রাসেল ভাই জানতে পারিনি, ওনারা যেদিন যান সেই দিনে অমাবস্যা মানে সেই দিনে অমাবস্যার রাত পড়ে গেছিল। তো ওনারা ওইখান থেকে ডাব পেড়ে নারিকেল আর কি খেয়ে দিয়ে যখন সবাই সবার মতো বাড়ির দিকে চলে গেল, তখন এই যে আমার নানুর বন্ধু রফিক যে ছিল, এই রফিকের সাথে একটা ভয়ানক ঘটনা ঘটে রাসেল ভাই। যেই ঘটনাটা মানে তখনকার সময়ে আমাদের নানুর যেই ব্যাচমেট ছিল বা নানুর যারা বন্ধু-বান্ধব ছিল তাদের মধ্যে অনেক একটা ইফেক্ট ফেলে। তো রাসেল ভাই, এই রফিক আমার নানুর বন্ধু যখন উনি আসতেছিল, তখন উনি অদ্ভুত রকমের একটা আওয়াজ শুনতে পান। মানে পুকুর পাড়টা পার হয়ে আরেকটু সামনে গেছেন, ঠিক তখনই আওয়াজটা কেমন যেন সপ মানে কেউ পানির উপর দিয়ে হাঁটতেছে বা কেউ লাফালাফি করতেছে পানির উপরে, এইরকম একটা টাইপের। মানে এরকম একটা শব্দ শুনে উনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন। কিরে, এটা হচ্ছেটা কি? এরকম পানির উপর হাঁটার শব্দ বা এরকম শব্দ তো হওয়ার কথা না। তো উনি ভাবলেন যে উনার যে বন্ধু-বান্ধবরা ছিল বা উনার যে বন্ধুরা ছিল, ওই বন্ধুরা হয়তো মজা করছে। তো এজন্য উনার হাতে যে লাইটটা ছিল, টর্চ লাইট, তখন রাসেল ভাই এত মানে আধুনিক লাইট ছিল না। এমনিতেই মিটমিট করে জ্বলতো, এরকম একটা লাইট ছিল। এই লাইটটা উনি আর কি চারপাশে একটু তাকালেন, দেখলেন যে না, কোথাও কিছু নেই। কিন্তু যখনই উনি এই লাইটের আলোটা ওই নদীর পানিতে ফেললো, আর ঠিক তখনই উনি দেখল যে নদীর পানিতে
কি কিছু একটা নেমে আস্তে আস্তে পাক ঠেলে হেঁটে বেড়াচ্ছে আর কি। মানে কেমন যেন একটা মনে হচ্ছে যে পানির উপর দিয়ে কেউ একজন হাঁটছে বা পানির উপরে কিছু একটা মানে লড়াচড়া করতেছে এই টাইপের। তখন আমার নানুর বন্ধু যে রফিক ছিল উনি ভাবলেন হয়তো কোনো বড় মাছ বা কোনো কিছু একটা হবে। তখন উনি এটাকে কাকতালীয় ভেবে সামনের দিকে হাঁটা শুরু করলেন। কয়েক পা এগোতেই রাসেল ভাই তার ঘাড়ের কাছে হঠাৎ করে কনকনে একটা ঠান্ডা বাতাস এসে লাগলো। এমন একটা বাতাস যেন মনে হচ্ছে যেন কোনো একটা বরফ তার কানের পাশ দিয়ে গেল আরকি এই টাইপের। আর ঠিক তার সাথে সাথেই একটা অসহ্যকর পচা গন্ধ তার নাকে আসলো। এবার এই গন্ধটা এবং এইরকম একটা মানে ঠান্ডা হাওয়া যাওয়ার পর উনার টনক নড়ে গেল। উনি এখন মানে কোনো কিছুই বুঝতে পারতেছেন না যে আসলে উনার হচ্ছেটা কি বা উনার সঙ্গে কি হচ্ছে। তখন উনি চিৎকার করে বলেন, "দেখ, তোরা যদি আমার সাথে এরকমভাবে মজা নিস তাহলে কিন্তু তোদের সাথে বন্ধুত্ব আজকেই শেষ হয়ে যাবে।" কারণ উনি ভাবতেছিল যে উনার বন্ধু-বান্ধবরাই হয়তো উনার সঙ্গে মজা করতেছে। কিন্তু যখন উনি সিরিয়াস হয়ে গেছে বা চিৎকার করতেছে তখন উনি দেখলো যে না, আশেপাশে থেকে কোনো বন্ধু-বান্ধবই আসতেছে না। তখন উনি ভাবলেন যে ওনার যদি বন্ধু-বান্ধব হইতো তাহলে এত কিছু বলার পর হয়তো তারা এত মজা করত না। যাই হোক, এবার উনি একটু ভয় পাচ্ছেন আরকি। তো ভয় পেয়ে উনি আরকি তারপরেও উনার পা চালিয়ে যাচ্ছেন সামনের দিকে, বাড়ির দিকে যাওয়ার জন্য। আর ঠিক তখনই উনি দেখেন নদীর মানে পুকুরটার মাঝখানে একটা মানে লোক কেমন যেন কেমন অঙ্গভঙ্গিমাতে দাঁড়িয়ে আছে। তার পরনে ধবধবে সাদা শাড়ি, কিন্তু শরীরটা মানুষ অপেক্ষায় অনেক একটু লম্বা বেশি, অস্বাভাবিকভাবে শুষ্ক। সম্পূর্ণ মুখটা কেমন যেন অন্ধকারে ঢেকে রাখা। শুধু চোখ দুটো টর্চের আলো সেই চোখ দুটোর মধ্যে পড়ে জ্বলজ্বল করে চোখ দুটো জ্বলে উঠল। মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লার আলো তার মানে লাইটের সামনে এসে দাঁড়িয়েছে। আর ঠিক তখনই তিনি একদম জমে যান। তার পা মানে কাঁপতে থাকে, এত জোরে কাঁপতে থাকে উনি মানে লড়তে পারতেছে না বা উনি কোনো কিছুই করতে পারতেছে না। এমন একটা অবস্থা যেন মনে হচ্ছে উনার রক্ত একদম জমে গেছে। তো এইটা উনি আরকি উনাকে কি বলে শান্ত করতেছে উনি নিজেকে। কিন্তু উনি শান্ত করার সময় হঠাৎ করে উনি শুনতে পান, "কিরে রফিক, এত রাতে কোথায় যাচ্ছিস? আমাকে একটু সাথে নিবি?" মানে কণ্ঠস্বরটা শুনে ওনার শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। এমন একটা কণ্ঠ রাসেল ভাই, যেটা আমি আপনাকে আরকি শোনাতে পারবো না, বোঝাতে পারবো না আরকি। উনি যেটা আমার নানু যেভাবে বলছে আরকি। মানে উনি নাকি শুনতেছে যে এই কণ্ঠটা ওনার কাছে একদমই পরিচিত। কণ্ঠটা মানুষের কোনো কণ্ঠ না। কণ্ঠটা শুধু বোঝা যাচ্ছে, কিন্তু এটা কার কণ্ঠ এটা উনি বুঝতে পারতেছে না একদমই। এরপরে এই অবয়বটা দেখে আমার যে নানুর বন্ধু ছিল উনি খুব তাড়াতাড়ি হাঁটা শুরু করেন। উনার হাঁটার মতো কোনো ইচ্ছা হচ্ছে না। তারপরেও উনি উনার যত শরীরে শক্তি ছিল সব শক্তি দিয়ে উনি হাঁটা শুরু করেন। আর ঠিক পুরো শক্তি দিয়ে জোরে একটা চিৎকার করেন এবং হাতের মধ্যে লাইট যে ছিল সেই লাইটটা মানে ফেলে দিয়েই উনার হাতের মুঠো করে একদম অন্ধকারের মধ্যে দৌড়াতে শুরু করল। আর তার পিছনেই ভেসে আসতে লাগলো এক বিকট শব্দ, অমানুষিক হাসির শব্দ। আর পানিতে প্রবল রকমের মানে পানির স্রোত আসলে যেই রকম পানিতে শব্দ হয় ঠিক সেই রকম একটা শব্দ আসতে লাগলো। আর সেই মুহূর্তেই আমার যে নানুর বন্ধু ছিল উনি কোনো কিছুর সাথে একটা হোঁচট খেয়ে টপ করে ওই পানির মধ্যে পড়ছেন কিনা উনি জানেন না। তবে সকালবেলা যখন আরকি উনার বন্ধুরা উনার বাড়িতে গিয়ে খোঁজ করতে গেল যে আমার নানু আসলে রাসেল ভাই সেদিন যায়নি। আরও যে যারা ২ জন ৩ জন ছিল সেই ৩ জন যখন মানে তাদের কথা ছিল যে পরদিন সকালবেলা তারা একসঙ্গে আরকি দেখা করবে, কার কি সমস্যা হলো নাকি সেটার খোঁজখবর রাখবে। সবাই আসছে কিন্তু তার যে বন্ধু রফিক ছিল উনি আসে নাই। তো এইটা যখন উনারা জানতে পারে তখন পুরো এলাকায় খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। কিরে রফিক কোথায় গেল? রফিকের বাবা-মা খোঁজাখুঁজি শুরু করতেছে। এখন যখন তারা
ওই মানে এই বাকি ৩ বন্ধু যখন তারা বুঝতে পারছে যে রফিককে পাওয়া যাচ্ছে না, তখন তারা খুব তাড়াহুড়ো করে সেই নদীর কালাদিঘির পাড়ে গেল এবং কালাদিঘির পাড়ে গিয়ে দেখে সেই যে রফিক ছিল ওই একদম বেহুশ অবস্থায় ওই নদীর পাশের একদম পুরো পাশেই শুয়ে আছে এবং তার যে শার্ট ছিল শরীরে পরনে প্যান্ট ছিল, সেই প্যান্টের কিছু কয়েক জায়গায় আঁচড়, কোনো একটা বিশাল নখধারী কিছুর একটা জন্তু জানোয়ার হয়তো তাকে আঁচড় দিয়েছে। যে আঁচড়ের ফলে তার শরীর থেকে রক্তও ঝরেছে, কিন্তু রক্ত ঝরতে ঝরতে রাতের বেলাতেই সেই রক্তগুলো খামার বেঁধে গেছে। এরপর তারা ৩ বন্ধু খুবই মানে টেনশনে পড়ে যায় যে এখন যদি রফিকের বাবা মা জানে তাহলে তো তাদেরকে অনেক বকাবকি করবে। তখন তারা সেই রফিককে কোনোভাবে মানে ওই নদী থেকে পানি তুলে রফিকের মুখে যখন ছিটা দেয়, তখন রফিকের জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পর যখন এই পুরো ঘটনাটা রফিক সবাইকে বলে, তখন সেখানকার সবাই ভয়ে কম্পিত হতে শুরু করে। আর ঠিক তখনই গ্রামের মানুষ খুঁজতে খুঁজতে সেই নদীর পাড়ে এসে পৌঁছে যায় এবং সবাইকে সেখানে দেখে গ্রামের মানুষ প্রচণ্ড রকমের রেগে যায়। কারণ সেই জায়গায় মানে আসা তো একদমই সবার জন্য নিষেধ ছিল, কিন্তু তোমরা তারপরেও এসেছো, তোমাদের কঠিনতম শাস্তি হবে। কিন্তু রফিকের এইরকম অবস্থা দেখে সবাই অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর রফিকের বাবা মা খুব জোরে চিৎকার করে কান্না করা শুরু করে। আর ঠিক তখনই সেখানে এলাকার একজন গণ্যমান্য কবিরাজ আসে। কবিরাজ এসে রফিকে মানে চিকিৎসা দেওয়া শুরু করে। রাসেল ভাই তখন তো আসলে ওই রকম ডাক্তার অ্যাভেলেবেল ছিল না, তো কবিরাজের চিকিৎসা নেওয়া শুরু করে রফিক এবং এলাকাবাসী যারা ছিল, আমার যে নানুর বাবা বা যারা চাচারা ছিল তখন তারা ভালোই ক্ষমতাসীন ছিল। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় যদি এই নারিকেল গাছটা এখানে থাকে তাহলে গ্রামের ছেলেপেলেরা এটা খেতে আসবেই, আর আমাদের এরকম টেনশনে পড়তে হবে, বিভিন্ন রকমের ভয়ানক ঘটনা আমাদেরকে সম্মুখীন হতে হবে। তাই সবার মানে পারমিশন ক্রমে সেই যে নারিকেল গাছটা ছিল সেই নারিকেল গাছটাকে কেটে ফেলা হয়। রাসেল ভাই এই নারিকেল গাছটা কেটে ফেলার পর অনেক দিন সেই গ্রামে শান্তি বিরাজ করে এবং পরবর্তী সময়ে যখন 1971 সালে যুদ্ধ হয় এবং যুদ্ধ হওয়ার পর যখন যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে সবাই গোছানো শুরু করে, তখন আমার নানুরা আসলে রাসেল ভাই গ্রাম থেকে শহরে চলে যায়। আর তারপর হঠাৎ করে নানু তার যখন বিয়ে শাদী করার পর আমার নানিকে নিয়ে যখন গ্রামে বেড়াতে আসে, তখন দেখে যে ওই পুকুরের কোনো চিহ্ন মাত্র থাকে না। গ্রামের মানুষ নাকি সেটাকে বালু দিয়ে ভরাট করেছে এবং সেই জায়গাটাও বিক্রি হয়েছে, সেখানে নাকি এখন বাজার টাজার চলে রাসেল ভাই। যাই হোক, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এই ঘটনার সময়কাল হচ্ছে গত বছরের নভেম্বরের 6 তারিখ। আর সে সময় হাসান ভাই ডিউটি করতেন কন্ট্রোল রুমে। তার ডিউটির সময় ছিল রাত 11টা থেকে রাত 3টা পর্যন্ত। যেদিনের ঘটনা আমরা সেদিনে চলে যাই। সেদিন রাত 10টার দিকে হাসান ভাই তার নিজের রুমে বসে তৈরি হচ্ছিলেন অফিসে যাওয়ার জন্য। তার বাসা থেকে তার অফিসের দূরত্ব 20 মিনিটের হাঁটা পথ। তো তিনি যখন রেডি হচ্ছিলেন তখন তিনি লক্ষ্য করেন তার রুমের একটা জানালা খোলা এবং সেখান দিয়ে ঠান্ডা বাতাস ঘরে ঢুকতেছে। তো তিনি এগিয়ে যান সেই জানালা বন্ধ করার জন্য। তো তিনি যখন জানালার কাছে এসে দাঁড়ালেন তখন তিনি নিচে তাকিয়ে দেখেন যে সামনে মানে নিচে অনেকগুলো লোকের জটলা। এটা বলে রাখা ভালো, হাসান ভাইয়ের বাসা ছিল 5 তলায় এবং তার বিল্ডিং এর আশেপাশে কিছু বস্তির মতো জায়গা ছিল। সেই জটলাটা সেই বস্তিরই একটা ঘরকে কেন্দ্র করে। তো তিনি ব্যাপারটাতে খুব কিউরিয়াস ফিল করেন এবং তিনি খুব দ্রুত রেডি হয়ে নিচে নেমে আসেন। তো তিনি জটলার দিকে এগিয়ে গেলেন, গিয়ে একজনকে জিজ্ঞেস করলেন যে ভাই কি হয়েছে। তো সেই লোকটা বলল যে ইমরান নামের একটা ছেলে আত্মহত্যা করেছে। তো এই কথা শুনে হাসান ভাইয়ের খুব খারাপ লাগে, কারণ হাসান ভাই এই ইমরানকে ব্যক্তিগতভাবে চিনতেন। তার বিল্ডিং এর খুব কাছেই ছিল এই ইমরানের বস্তির ঘর। প্রায় তিনি দেখতেন ইমরান তার বাবা মার সাথে চিল্লাচিল্লি করতেছে। তো একদিন তিনি সেই ইমরানকে ডাক দেন, ডাক দিয়ে কথা বলেন। কথা বলার পর তার কাছে ইমরানকে আসলে অতটা খারাপ ছেলে মনে হয়নি। ইমরানের বয়স ছিল 17 থেকে 18 বছর।
তো ইমরানের এরকমের মৃত্যু আসলে তাকে খুব কষ্ট দিল। তো তিনি শুনতে পান যে আশেপাশের লোকজন বলছিল যে এই ছেলেটা নেশাগ্রস্ত ছিল, নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। তো এত কিছু শোনার পর আসলে হাসান ভাইয়ের খুব খারাপ লাগতে থাকে। তিনি খুব দ্রুত জায়গাটা ত্যাগ করে তার অফিসের দিকে হাঁটা দেন। অফিসে পৌঁছাতে সেদিন তার একটু লেটই হয়ে গিয়েছিল। তো অফিসে তিনি তার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েন। ইমরানের কথা আর তার মাথায় ছিল না। রাত 3টা বাজে, তার ডিউটির সময় শেষ। তিনি তার স্ত্রীকে একটা ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আমি অফিস শেষ করলাম, আমি বাসার দিকে আসছি। এই কথা বলে তিনি একাই বের হয়ে গেলেন অফিস থেকে। রাত 3টা বাজে এবং এটা একটা শীতের রাত। আপনারা বুঝতেই পারছেন যে চারপাশটা কত নিস্তব্ধ। হালকা একটা ঠান্ডা বাতাস শরীরের উপর দিয়ে বয়ে যাচ্ছে, আর একটা রাস্তা ধরে হেঁটে চলছেন হাসান সাহেব। তো তিনি যখন হাঁটছিলেন, তিনি তার সামনে 2 ফুট দূরত্বেও কিছু দেখছিলেন না, কারণ কুয়াশা এত ছিল। আর রংপুরে শীতকালে প্রচন্ড শীত পড়ে, আমরা সবাই জানি। তো তিনি এক মনে হেঁটে চলছিলেন। হঠাৎ তিনি সামনে তাকিয়ে দেখেন যে সে কুয়াশা ভেদ করে 4টা কি জানি তার দিকে 4 পায়ে হেঁটে হেঁটে আসছে। তো তিনি সে জায়গায় দাঁড়িয়ে যান। তিনি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করেন ওই 4টা বস্তু কি। তিনি হঠাৎ বুঝতে পারেন ওই 4টা কুকুর, এবং সেই কুকুরগুলো দেখতে খুবই অস্বাভাবিক। তিনি ভয় পেয়ে যান এবং সেই কুকুরগুলো গর্জন দিতে দিতে হাসান ভাইয়ের দিকে এগিয়ে আসছিল। সেই নিস্তব্ধ রাতে সেই কুকুরের গর্জন হাসান ভাইয়ের বুকে কাঁপুনি ধরিয়ে দেয়। তিনি কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি এটা জানেন যে কুকুরকে দেখলে যদি কেউ দৌড় দেয় তাহলে কুকুর তার পেছনে দৌড় দেয়। তো তিনি চিন্তা করেন তিনি দৌড় দিবেন না। তো তিনি কি করেন, তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যে সেই 4টা কুকুর তাকে চারপাশ দিয়ে ঘিরে ধরল। এটা দেখার পর হাসান সাহেব সে জায়গায় আতঙ্কে জমে যান। তিনি বুঝতে পারেন যে এখনই হয়তো এই 4টা হিংস্র কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে তার পেছন থেকে কেউ একজন তাকে বলে, হাসান স্যার নাকি? কি করেন স্যার এত রাতে, একা একা দাঁড়ায় আছেন কেন? এই কথা শুনে হাসান ভাইয়ের কলিজায় পানি চলে আসে। তিনি মুখ ফিরিয়ে সে লোকটার দিকে তাকান, কিন্তু কুয়াশার কারণে তিনি লোকটার চেহারা ভালো করে দেখতে পাচ্ছিলেন না। তিনি বলেন যে ভাই, আমি তো বাসার দিকে যাচ্ছিলাম, এই কুকুরগুলোর কারণে যেতে পারছি না। তখন সেই লোকটা সেই কুকুরগুলোর দিকে একটা বেদম ঝাড়ি দেয়। তাতেই সেই 4টা কুকুর সেই জায়গা ছেড়ে চলে যায়। এটা দেখে হাসান ভাই হাঁপ ছেড়ে বাঁচেন। আর তিনি লক্ষ্য করেন যে সেই লোকটা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তো তিনি লোকটাকে পেছন দিকে ডাক দেন যে ভাই, ধন্যবাদ, বাঁচাইলেন, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন সেই লোকটা হাসান ভাইয়ের দিকে ঘুরে তাকায়। লোকটা তার থেকে হয়তো 1 থেকে 2 হাত সামনে ছিল। তিনি দেখতে পান তার সামনে দাঁড়ানো লোকটা আর কেউই না, সে ইমরান, যাকে তিনি অফিসে যাওয়ার আগে শুনে গিয়েছিলেন আত্মহত্যা করেছে। তিনি ইমরানকে দেখে অবাক হয়ে যান। তিনি হঠাৎ করেই বলে ফেলেন যে ইমরান, তুমি না আত্মহত্যা করলা, তুমি না মারা গেছো আজকে, তুমি এখানে কেন? তখন তিনি দেখতে পান যে ইমরানের চেহারায় একটা পৈশাচিক হাসি। তিনি আতঙ্কে সেই জায়গায় নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেন। ইমরান একটা বিশ্রী হাসি দিয়ে হাসান সাহেবকে বলল যে শরীরটা মর্গে কাটাছেড়া করতেছে, আমি আত্মাটা নিয়ে বাইর হয়ে আসছি, যাই শেষবারের মতো ঘুরা ফিরা দেখা যাই। আর আপনারা তো খুব ভালো পাইতাম, তাই দেখা করতে আসলাম, যাইবেননি আমার সাথে? এই কথা শোনার পর হাসান সাহেব কি করবেন বুঝতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি বুঝতে পারেন তিনি যদি এখান থেকে দৌড় না দেন তাহলে তার সাথে খারাপ কিছু ঘটবে। তিনি আর কিছু চিন্তা করেন না, তিনি একটা দৌড় দেন। দৌড় দেওয়ার পর তার সাথে ধাক্কা খায় একটা লোকের।
তিনি পড়ে যান মাটিতে। হাসান সাহেব মাটি থেকে উঠে বসেন, বসে সেই লোকটার দিকে তাকান যার সাথে তিনি ধাক্কা খেয়েছেন। তিনি তাকিয়ে দেখেন খুব সুদর্শন এক বৃদ্ধ, যার উচ্চতা মোটামুটি খারাপ না। তিনি ফোর্সে চাকরি করেন, তিনিও মোটামুটি ভালো উচ্চতার, কিন্তু এই লোকটা তার থেকেও অনেক লম্বা। তো তিনি বলেন যে, ভাই আমি তো ভয় পেয়েছি, আমি তো রাস্তায় খুব খারাপ কিছু দেখেছি, এই কারণে ভাই এভাবে দৌড়াচ্ছিলাম, আপনি কিছু মনে করেন না। তো তখন সেই বৃদ্ধ হাসান ভাইকে বলে যে, আজকে বড় বাঁচা বেঁচে গেলেন, রাতের বেলা সাহস দেখিয়ে লাভ নেই, এই পৃথিবীতে আপনারা বাদেও অনেকেই ঘোরাফেরা করে, তাই সাহস দেখানো মাঝে মধ্যে বোকামির পরিচয়। যান, বাসায় যান, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কোনো সময় রাতের বেলা একা বের হবেন না, অন্তত এই রাস্তায় না। তো লোকটার কথা শুনে হাসান ভাই আশ্বস্ত হন, তার মনের ভেতর একটা সাহস ফিরে আসে। তিনি লোকটাকে ধন্যবাদ জানান এবং লোকটাকে জিজ্ঞেস করেন যে লোকটার বাসা কোথায়। তখন সে লোকটা বলে, আমি থাকি আশেপাশেই, চিনবেন না, যান, বাসায় আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। হাসান ভাই তার বাসার দিকে হাঁটা শুরু করলেন। তিনি যখন তার বাসার কাছে এসে পৌঁছালেন, তখন তিনি দেখলেন তার বাসার সামনে, সেই বস্তির রুমটার সামনে এখনো মানুষজনের জটলা। তিনি হেঁটে হেঁটে সেই জটলার কাছে আবার গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে তিনি বোঝার চেষ্টা করেন এখন কি হচ্ছে। তখন তিনি শুনতে পান যে সেই ছেলেটাকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে ময়না তদন্ত করা হবে, এরপর লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। একথা শুনে আর সেখানে হাসান ভাই দাঁড়িয়ে থাকতে পারেননি। তিনি খুব দ্রুত তার বাসায় চলে আসেন। আসার পর তার স্ত্রী তাকে বলছিলেন যে, তোমার মোবাইল অফ কেন, আমি এতবার ফোন দিলাম। তো হাসান ভাই বলতেছেন, না, আমার মোবাইল তো অফ না। তো তিনি পকেট থেকে যখন মোবাইল ফোন বের করেন, তখন তিনি দেখেন তার মোবাইল ফোন অন, কিন্তু তার স্ত্রীর একটা ফোনও তার মোবাইলে আসেনি। এর পরের দিনই হাসান ভাইয়ের প্রচন্ড জ্বর উঠে। বেশ কিছুদিন তিনি জ্বরে কাহিল হয়েছিলেন, পরে আস্তে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। তার জীবনে অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে এই ঘটনাটা একটা নির্দিষ্ট স্থান দখল করে আছে তার জীবনে। আজকে ছোট্ট একটা ঘটনা আমি নিয়ে আসলাম। এটার কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এটা আমার বন্ধুদের সাথে ঘটা এবং তার সাথে আমিও ছিলাম। ঘটনাটা হলো এরকম, আমরা শেষ বর্ষে, অর্থাৎ আমাদের আর মাস 6 পরেই ফাইনাল পরীক্ষা দিতে বসতে হবে এবং যার জন্য আমাদেরকে কতগুলো কেস হিস্ট্রি প্রিপেয়ার করতে হয়, যার জন্য অনেক রাতের বেলা, মানে 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টায় আমাদেরকে ব্যস্ত থাকতে হয় ক্লাসে অথবা ওটিতে অথবা ওয়ার্ডে। তো সময়টা ছিল আসলে অ্যাকচুয়ালি বর্ষাকাল। তো আমরা হেঁটে যাচ্ছি, 2 থেকে 3 জন হবে। তো এলাকাটার বর্ণনা হলো এরকম, হেঁটে আসতে হলে বেশ একটা ফাঁকা একটা জায়গা আছে এবং হসপিটাল ভবনে ঢুকতে হলো একটা বড় লম্বা করিডোর আছে। তো ওই সময় আমাদের ওই শহরে কোনো কারণে মানে প্রসূতি মৃত্যুর হার বেড়ে গেছিল। তো এটা নিয়ে আমাদের বিভাগের যারা বড় বড় ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা ভাবনা চিন্তা করতেন, বা এগুলো আমাদের বিষয় ছিল না। আমাদের বিষয় ছিল আমাদের কোর্সগুলো কমপ্লিট করা, আমাদের কেসগুলো কমপ্লিট করে পরীক্ষায় অ্যাপিয়ার হওয়ার মতো পরিস্থিতি তৈরি করা। তো এরকম আমরা 2 জনে গল্প করতে আসতেছি যে দেখ, তখন বাজে আনুমানিক রাত্রি 1:30 হবে আর কি, কারণ আমাদেরকে ওই 1:30 থেকে পরদিন সকাল 7টা পর্যন্ত বসে থাকতে হবে আমাদের কেসগুলো কমপ্লিট করার জন্য। আবার আমাদের নিজেদের ভিতরে একটা প্রতিযোগিতা ছিল যে কে তাড়াতাড়ি কেসগুলো শেষ করে এখান থেকে ছুটতে পারি, ছুটে গেলে জমা দিলে আমরা সেন্ট আপ হবো আর কি। তো বলতেছিল যে দেখ এরকম মানে শিশু মৃত্যু হচ্ছে। তো আরেকজনে বলতেছে দেখ, আসলে ওই আমলে কিন্তু বাংলাদেশে, এটা এখন নাই, আপনারা নামও শুনবেন না, টিটেনাস বা ধনুষ্টঙ্কার বলে একটা
রোগ হতো, তখনও বাংলাদেশে প্রসূতিদেরকে এই টিকা দেওয়া হতো না, তো যার ফলে অনেক বাচ্চা মারা যেত। তো এই সমস্ত ব্যাখ্যা আমরা নিজের মতো দাঁড় করায় আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে একটা অংশ আছে, যে অংশটা পার হয়ে আমাদেরকে ওই বিভাগে যেতে হবে আর কি। তো ওই সময় আবার আমার সাথে যে 2 বন্ধু ছিল, তারা অন্য ওয়ার্ডে বা অন্য বিভাগে তাদেরকে যেতে হবে। তো আমার সাথে এক বন্ধু ছিল, সে আর আমি একসাথে গেলাম। এবং ওই আমলে আমি যে বললাম যে খুব ঘন ঘন লোডশেডিং হতো, এবং লোডশেডিং হওয়ার পরে জেনারেটর চালু করতে একটু সময় লাগতো। এগুলো বিশাল সাইজের জেনারেটর ছিল, মানে মোটামুটি ভাবে ধরে নেন যে 10 মিনিটের আগে আপনি আর বিদ্যুৎ পাবেন না। জরুরিভাবে কিছু ইমার্জেন্সি লাইট সাপ্লাই থাকতো, সেটা ওটিতে থাকতো, কিন্তু করিডোরে বা চলার পথে এগুলো পাবেন না। তো আমরা দুজনে হেঁটে যাচ্ছি, আমাদের হাতে ওই ছোট্ট পেন্সিল টর্চ। তো টর্চ যে খুব বেশি দেখা যায় তাও না, আর আবহাওয়াটা হলো এরকম যে বাইরে বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের কড়কড়া আওয়াজ হচ্ছে। তো করিডোরটাতে আবার কিছু সংখ্যক জায়গায় ফাঁকা আছে, ফাঁকা বলতে অর্থাৎ জাফরি কাটার মতো অংশ আছে, বাতাস থেকে কিছু বাতাসও ঢুকতেছে, বৃষ্টির ছাটও ঢুকতেছে, এবং বাইরের বজ্রপাতের আলোকে ওই এলাকাটা কিছুটা পরিষ্কার হয়ে উঠতেছে। তো আমরা যাব 2-3 মিনিট লাগবে আর আমাদের পৌঁছতে। তো এই সময় আমরা একটা কি বলবো, একটা মানে হিম করা স্বরে কেউ যদি চিৎকার করে, কোনো শিশু, সেরকম একটা শব্দ পেলাম। এবং তার সাথে একটা জিনিস মনে হলো যে হঠাৎ করে চিৎকারটা থেমে গেল। তো আমার যে বন্ধু ছিল সে একটু ভীতু ছিল, সে আমার হাত দিয়ে আমার হাত টেনে ধরলো। আমি বললাম, আর রাখ বেটা, এইগুলো আমরা আসছি আমাদের কাজে, টর্চ জ্বালা। আবার সে আবার টর্চ জ্বালাইলো। তো যখন আমি 2 পা ফেললাম, তখন দেখলাম যে করিডোরের মাঝে আমাদের সামনে বসে আছে একটা মূর্তি। সেটা মনুষ্য মূর্তি বলতে পারবেন কিনা আই এম নট শিওর। সে বসে কিছু একটা খাচ্ছে। তো আমাদের লাইটটা পড়াতে, তার গায়ের উপরে টর্চের লাইটটা পড়াতে, সে যদি কোনো স্বাভাবিক মানুষ আপনাকে দাঁত মুখ খিচিয়ে একটা মানে গালি দিতে চায়, তখন তার মুখের ভাষা যেরকম হবে সেরকম একটা জিনিস। তো তাকে দেখে মনে হলো সে কোনো ভিখারি বা দরিদ্র শ্রেণীর মানুষ, কারণ তার কাপড় চোপড় খুবই নোংরা, কিন্তু মহিলাও নেই, তার চুলগুলা দেখা যাচ্ছে মহিলা, তার চেহারা দেখা যাচ্ছে, সবই দেখা যাচ্ছে, কিন্তু তার চোখগুলো মানে রাতের বেলা কুকুরের চোখে বা বিড়ালের চোখে লাইট পড়লে যেমন জল জল করে ওঠে, চোখ দুটো ওইভাবে জ্বলে উঠলো আমাদের টর্চের আলোতে। এবং আমরা কয়েক সেকেন্ড, বলবো না 1 সেকেন্ড বা মিলি সেকেন্ডের ভিতরে আমাদের মনে হলো যে সে তার মুখের ভিতরে কিছু একটা ঢুকায় দিল, ঢুকায় দিয়ে ওখান থেকে মানে দ্রুত গতিতে আমাদের পাশ কেটে চলে গেল। আমরা একটা বাতাসের ধাক্কা পেলাম। আমি আমার বন্ধুর বললাম, আরে কিছু না বেটা, বাইরে ঝড় হইতেছে, সে এটা ঝড়ের ইয়ে। তখন সে টর্চের আলোটা মাটিতে ফেলে আমার দিকে কাপা কাপা হাতে দেখাইলো যে দেখ এটা কি। ওখানে আমি দেখলাম যে মনে হচ্ছে যে তাজা কিছু রক্ত পড়ে আছে। এটা কিসের রক্ত সেটা তার বলার অপেক্ষা রাখে না, কারণ হাসপাতালে রক্ত মানেই এটা মানুষের রক্তই হবে। তো আমি এই মুহূর্তে মাথা ঠান্ডা করলাম যে দেখ, ওদিকে আর তাকানোর দরকার নেই। আমার সেই বন্ধুটা, নাম বলবো না, সে অন্য ধর্মের ছিল। আমি বললাম যে তোর ধর্মীয় যে জিনিস তুই যতটুকু জানিস ততটুকু তুই মনে মনে উচ্চারণ কর, তোর শ্লোক বা তোর যাই আছে, আর আমার যেটা আছে আমি সেটা করতেছি। আর সামনে আমরা আগাবো না, আমাদের আর কেস ধরারও দরকার নেই, চল হোস্টেলে ফেরত যাই। সে বলে যে দোস্ত, হোস্টেলে যে যাবি ওই যাইতে হবে তো কবরস্থানের পাশ দিয়ে। আমি বললাম যাওয়া হবার হবে, এখন আর সামনে আমি যাব না।
তুই আমার সাথে চল। দুজনে হাত ধরাধরি করে ওই টর্চ নিয়ে, বাইরে কিন্তু তখন তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা বৃষ্টির ভিতর ভিজতে ভিজতে চলে আসলাম আমাদের হোস্টেলে। হোস্টেলটা কিন্তু তখন বেশ মোটামুটি দূরে। এসে তারা বললাম যে গোসল কর, আমিও গোসল করে নিলাম এবং বললাম তুই তোর রুমে যে থাকতে পারবি? বলে হ্যাঁ পারবো, রুমমেটটা তো ঘুমাচ্ছে না। কারো কিছু বলার দরকার নাই, একটু সরিষার তেল হাতে মুখে মেখে নিবি, আর আমিও তাই করব। এবং কালকে আমরা আমাদের নিজ নিজ ধর্মীয় মতে বিষয়টার সমাধান করে দিব আর কি। তো সকালবেলা আমি দেখলাম যে আমার একটু জ্বর আসছে, একটু না ভালোই জ্বর আসছে। তা আমি বুঝলাম যে আমি যদিও ভয় পাইনি, তবে এই কাকতালীয় ঘটনাটা ঘটে বলে অনেকে বড় ভাইরা বলতো। তো আমি তখন আমাদের ইমাম সাহেবকে বললাম, তো উনি কিছু বললো না, উনি আমাকে বললো যে তুমি সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পরে নিজেই পড়বা, নিজের শরীরে ফু দিবা, নিজেই পানিতে ফু দিবা এবং নিজেই খাবা। আমি কিছু করব না, তোমার কাজ তোমারই করতে হবে, আর কোনো কিছুর দরকার নাই। আর যতটুকু পারো এই শরীর বন্ধ করে নিও এই সমস্ত জায়গায় যখন যাবা। এটা বলে আমাকে বিদায় করে দিল। আমি ঠিক তাই করলাম এবং 2-1 দিনের ভিতরে আমার জ্বর ভালো হয়ে গেল। পরে আমার ওই বন্ধুটাকে খোঁজ নিলাম, তো খোঁজ নিয়ে শুনলাম যে সে বাড়ি চলে গেছে, তার জ্বরের বাড়াবাড়ি ছিল। তো সে ওই জেলারই একটা অন্য অংশে থাকতো আর কি। তো 3-4 দিন আসে নাই, এক পরের সপ্তাহে আসলো, এসে আমার বললো ক্যান্টিনে বসে, দেখো দোস্ত যে আসলে আমি আমাদের ধর্মগুরুর কাছে গেছিলাম এবং উনি আমাকে কিছু কবজ দিয়ে দিয়েছেন এবং ওনার বর্ণনা মতে এটা একটা অশরীরই ছিল এবং তার কাজে আমরা ব্যাঘাত সৃষ্টি করছিলাম অথবা তাদের সামনে পড়ে গেছিলাম। সেই কারণে সে যখন চলে গেছে তখন তার গায়ের বাতাসের একটা ধাক্কা লাগছে। এটা গ্রামের অঞ্চলে বা গ্রামের ভাষায় বলা হয় যে খারাপ বাতাস লাগছে, সেটাই হয়েছিল। তো যাই হোক, উনি আমাকে ঝেড়ে টেড়ে দিচ্ছেন, একটা মাদুলি দিচ্ছেন, তারপর আমার অসুখ ভালো হয়ে গেছে। তো এরপরে আমাদের সাথে আর কোনো ঘটনা ঘটে নাই, আর আমরাও আর রাতের বেলা ওই করিডোরটা ব্যবহার করতাম না। তবে আপনি যদি কল্পনা করেন যে এরকম একটা দৃশ্য, হ্যাঁ এরকম দৃশ্য পথে ঘাটে ঢাকা শহরে দেখতেই পারেন, ভিখারি হতেই পারে, কিন্তু একটা হাসপাতালের করিডোরে যেখানে মানে এন্ট্রি রেস্ট্রিক্টেডই বলা যায়, কারণ কি লোহার কলাপসিবল গেট পার হয়ে ওখানে যেতে হয় যেখানে আপনার দারোয়ান থাকে, সেই জায়গায় কোনো ভিখারির পক্ষে বসে কিছু খাওয়া আমি কিন্তু হিসাবটা এখনো মিলাতে পারি না বা পারি নাই, মিলাতে যাইও নাই। তো ওই যে বললাম যে এই সমস্ত জায়গায় অশরীররা থাকে বলেই শোনা আছে, প্রচলিত কাহিনী, প্রচলিত মিথ। তবে আমাদের দুজনের সাথে যেটা ঘটছে এটা মিথ না, এটা আমাদের দুজনের সাথে সত্যি ঘটনাটাই ঘটছে। তো এরকম ঘটনা আমাদের জন্য পুরো গা শোয়া হয়ে গেছে। হ্যাঁ, জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, আপনি নিজেও জানেন, আমিও জানি। আমরা সেটাই করতাম। বেশি সমস্যা হয়ে গেলে আমরা আমাদের ধর্মগুরুদেরকে যে জানাইতাম এবং তারা, আমি যেহেতু মুসলমান আমি সেটাই বলি, তারা আমাদেরকে আল্লাহর কালাম যে বলা আছে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এটা পড়ে নিতাম এবং এই আমলটা করতাম, বিপদটা চলে যেত। তো আজকের মতো এটুকুই, গল্পটা খুবই ছোট্ট। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার লিসেনার্স, আমাদের আজকের এই এপিসোডটির মাধ্যমে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আরজে রাসেল ভাই, আরজে আফনান ভাই, ডক্টর আলিফ, মাহবুব ভাই এবং আরো একজন বিখ্যাত আরজে, তার নাম হচ্ছে আরজে শাফিন। তিনিও কিন্তু বেশ কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছেন। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শোনার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং আপনাদের কোন ঘটনাটি সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি ভয়ানক লেগেছে, কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি মিস্টেরিয়াস লেগেছে বলে মনে হচ্ছে, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর এরকম ভয়ানক ঘটনাগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, পাশে আসা বেল আইকনটি অন করে রাখতে হবে, তাহলে খুব সহজেই আপনি বাছাই করা সেরা ঘটনাগুলো পেয়ে যাবেন। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন কিন্তু
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন আপডেট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। আর একটা ছোট্ট করে অনুরোধ থাকবে, আপনারা কোন ঘটনাগুলো শুনতে চান, কোন ঘটনাগুলো আপনারা বেশি শুনতে চান সেটি কিন্তু জানাতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে। আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি গ্রামের ঘটনাগুলো বেশি দেওয়ার জন্য, কারণ অনেকেই রিকোয়েস্ট করেন গ্রামের ঘটনা শোনার জন্য। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক 10টার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি। আমি শাকিল আহমেদ আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক 10টার সময় আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।